আসসালামু আলাইকুম প্রিয় তারকা শিক্ষার্থীরা, বাংলা প্রথম পত্রে এইচএসসি 24 ব্যাচকে নিয়ে আমরা আজকে একটা পূর্ণাঙ্গ জার্নিতে যাব। যেই জার্নিতে আমরা আমাদের বাংলা প্রথম পত্র এই পুরো টাইমে পরীক্ষার আগে পরীক্ষার সময় কিভাবে কি করব কি পড়ব না সব কিছু খুঁটিনাটিভাবে আজকে জানব। তো সেটা যদি জানতে হয় তাহলে আজকের পুরো জার্নিটিতে তোমাদেরকে আমার তারকা শিক্ষার্থীরা তোমাদেরকে আমার সাথে থাকতে হবে, তোমাদের স্বর্ণ ভাইয়ার সাথে থাকতে হবে। তো সেই সাথে থাকার জন্য কি করতে হবে, ক্লাসে অ্যাজ সুন অ্যাজ পসিবল যুক্ত হয়ে যাও, ফ্রেন্ডদেরকে মেনশন করে ফেলো এবং ক্লাসটা শেয়ার করে দাও। তোমরা জানো আমার ক্লাসে অন্য টাইমে ওই শেয়ার বলার কিছু নাই, তোমাদের জাস্ট টাইম 5টা মিনিট সবাই ক্লাসে আসার। এই 5টা মিনিটে ডু অ্যাজ মাচ শেয়ার অ্যাজ পসিবল। তুমি যতটুকু পারো ফ্রেন্ডদেরকে জানাও, মেসেঞ্জার গ্রুপে দাও, ফ্রেন্ডরা একসাথে ক্লাস করো, সমস্যা কি। আজকের ক্লাসটা হচ্ছে বাংলা প্রথম পত্রে তোমরা ঠিক কীভাবে বাংলা প্রথম পত্রর এই আজ থেকে তুমি যদি এর আগে বাংলা প্রথম পত্র ভালো মতো না পড়ে থাকো তাও তুমি লাভবান হবে, ভালো মতো পড়লেও তুমি লাভবান হবে। কিভাবে লাভবান হবে সেটা নিয়েও কিন্তু আজ আমরা পুরো আলোচনা করব। তো আজকের ক্লাসে কথা অনেক বেশি হবে, বোরিং লাগতে পারে, বাট এই কথাগুলোই তোমার কাজে লাগবে। তো বোরিং লাগে না, ক্লাস না করি, এত কি নিজেই পারবো, এই চিন্তা ভাবনা না করে তোমাদেরকে পড়িয়ে যে অভিজ্ঞতাটা অর্জন করেছি সেটাই শেয়ার করব। তো সময় দিয়ে ক্লাসটা থাকবে, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে। ক্লাস করার সময় কোনো ডিস্ট্র্যাকশন না, সব নোটিফিকেশন অফ করো। খুব সহজ কথা, ফোনে যাও, ফোনে গিয়ে ডিএনডি মোড অন করে দাও, তাহলে অন্য কোথাও ডিস্ট্র্যাক্ট না হয়ে আজকে ভাবো আজকের পর থেকে বাংলা প্রথম পত্র এইচএসসি পরীক্ষার আগে আমাকে কি করতে হবে না, আমাকে যেন বাংলা প্রথম পত্র নিয়ে আর কখনোই চিন্তা করা লাগে না। হ্যাঁ, আর কখনোই যেন বাংলা ফার্স্ট পেপার নিয়ে আমাকে চিন্তা করতে না হয়। এবং ক্লাস শেষে আজকের ক্লাসে তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন যেটার কথা বলেছিলাম, সেই অনুধাবনমূলক প্রশ্নের আমি সাজেশন দিয়েছি তোমাদেরকে, সেই সাজেশনটা আজকের পিডিএফে আছে। এবং সেটা পাওয়ার জন্য কি ভাই, যে আমাদের গত ক্লাসে আমরা একটা গিভ অ্যান্ড টেক রিলেশনশিপ করেছি না, যে রিলেশনশিপটা এরকম যে আমি তোমাদেরকে পড়া দিব, তোমরা আমাকে শেয়ার দিবা। ছোট্ট কথা, 5টা মিনিট সবাই ক্লাসে আসা পর্যন্ত অবশ্যই ওয়েট করতে হবে, একই টাইমে সবাই যুক্ত হতে পারবে না। তো এই যেই 5টা মিনিট আছে সেই 5টা মিনিটে 5 5 500, 5 5 25 হয়, কিন্তু ভাইয়ার 5 5 হচ্ছে 500। 500 শেয়ার ডান করে ফেলো। পিডিএফ যেমন তোমাদের কথা মতো গতকালকেই পেয়ে গেছে ফুল পিডিএফ। আর কি বাকি আছে, আর বাকি আছে ওই পিডিএফটা তোমাদের জ্ঞানমূলক আর 1 নম্বরের জন্য, ক্ষয়ের 1 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ। বাট ক্ষয়ের অনুধাবনমূলক প্রশ্নটায় কি দ্বারা কি বোঝানো হয়েছে এই টাইপের প্রচুর জিনিস আছে, সেটার সাজেশন আজকের ক্লাসে তোমরা পেয়ে যাবে। ওকে, এবং তোমাদের প্রচুর কনফিউজিং কোশ্চেন থাকে, ঠিক আছে? তোমাদের কি বলো দেখি, প্রচুর কনফিউজিং কোশ্চেন থাকে। যেই কনফিউজিং কোশ্চেনগুলো তোমরা কি করো, যেই কনফিউজিং কোশ্চেনগুলো নিয়ে তোমাদের অনেক চিন্তা ভাবনা মাথায় থাকে, তো সেই কনফিউজিং কোশ্চেনগুলো দূর করার জন্য তোমাদের জন্য আমি আই এডুকেশনের অফিসিয়াল ফেসবুক যে গ্রুপটা আছে সেই গ্রুপটাতে কি করব বলো দেখি, সেই গ্রুপটাতে তোমাদের জন্য একটা সিরিজ তৈরি করব। রেগুলার আমার একটা করে ভিডিও যাবে বাংলার কিছু কনফিউজিং এমসিকিউ নিয়ে। তো সেটা তোমরা রেগুলার দেখবে এবং কনফিউশনগুলো ক্লিয়ার করে নেবে, ঠিক আছে? তো ক্লাসে এখনও স্টুডেন্ট আসেনি, তোমরা এখনও শেয়ার করোনি, পিডিএফ পেতে হলে ভাইয়া শেয়ার করতে হবে। আচ্ছা, আমি তাহলে 34 বাজে 40 মিনিট পর্যন্ত সময় দেই, বাংলায় কার কি প্রিপারেশন আমাকে একটু জানাও। আর ক্লাসটাতে এখনই সবাই একটা রিয়াক্ট দিয়ে ফেলো। তোমার ফ্রেন্ড যদি বসে তার প্রিয়তমার সাথে মেসেজ দিচ্ছে, এরকম ঘটনা চলতেছে, বা কেউ তার প্রিয়তমর মেসেজ দেখতেছে, তাকে একটু নোটিফিকেশন দিয়ে মনে করায় দাও প্রিয়তমা বা প্রিয়তমকে পাওয়ার জন্য হইলেও কিন্তু এইচএসসিতে এ প্লাস পাওয়া লাগবে, তারপর ভালো একটা ভার্সিটিতে চান্স পাইতে হবে। তো সেটা যদি সে পেতে চায় যেন ভাই স্বর্ণ ভাইয়ের আসে ক্লাস করে। ওকে, ক্লাসটা শেয়ার করে ফেলো। এখন আমাকে বলো দেখি কার কি অবস্থা বাংলা ফার্স্ট পেপারে।
তোমাদের প্রস্তুতি কীরকম একদম সবাই জানাবা। আমার ক্লাসে যত জন আছো সবাই বলো দেখি বাংলা ফার্স্ট পেপারে তোমার কীরকম অবস্থা। জানো যখন আমি পড়ায় ঢুকবো তখন আর কোনো কনভারসেশন আমাদের মধ্যে হবে না, তো পড়ায় ঢুকার আগে তোমরা একটু আমাকে জানাও। গুড জব মুখলিসুর রহমান, বি নাম্বার অ্যান্সার করতে পারি না। আচ্ছা ঠিক আছে, ওকে বলো কার কি সমস্যা। আলহামদুলিল্লাহ 100 আউট অফ 90। আচ্ছা 100-র মধ্যে 90%। গুড জব শামীম রেজা। তাহলে তোমার কাজ হবে একটু ঝালায় নেওয়া। প্রিপারেশন ভালোই, আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ, দ্যাটস গ্রেট। বাংলা ফার্স্ট পেপারে এই ভালো প্রিপারেশনই দরকার, কিন্তু এই ভালো প্রিপারেশনেও তোমরা কিছু সহজ প্রশ্নের উত্তর ভুল করো, কিছু জায়গায় তোমাদের উত্তর নিয়ে সমস্যা হয়। ক্লাসে সবার সব কি পড়া লাগবে সিকিউ এর জন্য? অবশ্যই সব পড়া লাগবে। কেউ বলছে মোটামুটি, দেখি আর কি কার কি অবস্থা। বাট এমসিকিউতে একটু সমস্যা হয়, অবভিয়াসলি সমস্যা হবে। এমসিকিউ এর পড়া এত বেশি অ্যাডমিশনে এসেও বাচ্চারা ভুল করে, যেখানে তোমার স্বর্ণ ভাইয়ের ক্লাস থেকে এবার গুচ্ছ পরীক্ষা চেনো তো তাই না, যেটাতে তোমাদের সব বিশ্ববিদ্যালয়ে 100% কমন, তারপরেও অনেকে ভুলে যায়। কেন ভুলে যায়? এই যে তোমরা রেগুলার প্র্যাকটিসের মধ্যে থাকো না। আজকের যে পিডিএফটা পাবা সেখানে প্রায় 200-র মতন, কত 200-র মতন এমসিকিউ আছে, যে এমসিকিউগুলো তোমরা প্র্যাকটিস করবে। প্লাস বাংলা কিসের উপর? পদ্যের উপর। বাংলা পদ্যের উপরে তোমাদের একটা অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন আছে আজকের পিডিএফে, এটাও তোমরা কি একবারে টানা পড়ে নিবা। তাহলে বাকি থাকলো গদ্য, উপন্যাস আর নাটক। এটা কোথায় পাবা? আইএডুকেশনের গ্রুপে আমি পিডিএফ পোস্ট করব, কিন্তু আমি দেখতেছি আইএডুকেশনের গ্রুপে তোমাদের অনেকেই মেবি জয়েন নাই, কেননা তোমাদের আইএডুকেশনের পেজে যখন আমি তোমাদেরকে কি দিলাম বলো দেখি, পেজে অনেক রাশ থাকে, তো যখন আমরা লিঙ্ক পোস্ট করি তো পেজে কি বলো দেখি, লিঙ্ক পোস্ট করলে পেজের রিচটা তখন ডাউন হয়, সে কারণে পেজে ভিডিও ছাড়া যায় না। তো তোমাদের জন্য পিডিএফ পোস্ট করব আইএডুকেশনের গ্রুপে, জাস্ট সার্চ দিবা আইএডুকেশন গ্রুপ, সবার প্রথমে যে গ্রুপটা আসবে সেটাতে জয়েন হয়ে নিবা। আর নামটা মনে রাখো, তোমাদের ইনস্ট্রাক্টর বাংলার হিসেবে আমি আছি জিহাদ আরমান স্বর্ণ, অধ্যয়ন করছি ঢাকা ইউনিভার্সিটিতে। ঠিক আছে, আমার পোস্টটা খুঁজে নিবা, খুঁজে নিয়ে রেগুলার তোমরা বাংলার উপর একটা প্র্যাকটিসের উপরে থাকো। ঠিক আছে, ওকে। আর 2 মিনিট হাতে আছে, ওকে, আর 2 মিনিট হাতে আছে। এই 2 মিনিটটাই আমরা কাজে লাগাবো। 2 মিনিটটাতেই তোমাদের আর যার যা শেয়ার করার, ফ্রেন্ডদের মেনশন করার করে ফেলো। শেয়ার সংখ্যা মাত্র 17, এরকম হইলে হবে বলো? এই 2 মিনিটের মধ্যে শেষ করো, 40 বাজলেই আমরা পড়ায় ঝাঁপিয়ে পড়বো, আর কোনো কথাবার্তা হবে না। ঠিক আছে, আবারও বলছি ক্লাসটাতে রিঅ্যাক্ট দিয়ে ফেলো। এমসিকিউ এর বহুপদীগুলো কঠিন লাগে, কঠিন লাগবে যখন তুমি উপর থেকে শুধু ভাষা রিডিং পড়ে বলবা ভাইয়া আমার পড়া হয়েছে। প্রত্যেকটা লাইন এমসিকিউ। তুমি যদি বিলাসীতেই যাও, বিলাসী গল্পে প্রত্যেকটা লাইন এমসিকিউ কিভাবে। এডেন কোথাকার বন্দর বলো দেখি? এডেন আসলে সৌদি আরবের বন্দর। পারস্য বলতে কোন দেশকে বোঝায়? পারস্য বলতে ইরানকে বোঝায়। এক একটা লাইনের ভিতরে আরেক লাইন, সেটার আরেক অর্থের আরেকটা এমসিকিউ। এইভাবে বাংলা ফার্স্ট পেপার। এখন তোমাদের সমস্যা হচ্ছে তোমরা ওইভাবে পড়ে আসোনি। তোমাদের বাংলা ফুল সিলেবাস কমপ্লিট করানোর জন্য আমার অ্যারাউন্ড কত বলো দেখি, অ্যারাউন্ড 2.5 ঘন্টার কয়টা ক্লাস লাগে জানো? অ্যারাউন্ড 2.5 ঘন্টার আমার ক্লাস লাগে হচ্ছে 25টা। কয়টা? 25টা। 2.5 ঘন্টার 25টা ক্লাস যদি তোমরা কাউন্ট করো তাহলে কত ঘন্টা হচ্ছে বলো দেখি? 2.5 ইন্টু 25 গুণ করো। এমনিতে যদি 2 গুণ করো 50 হবে, আর 25 75। ঠিক আছে, তাহলে কত? প্রায় কত ঘন্টার মতো চলে আসে? সরি 75 না, 75-এর চেয়ে একটু কম হবে। 25কে 3 দিয়ে গুণ করলে 75 হয়। এই ধরো 60 to 65 অ্যারাউন্ড এরকম করে আসবে, তাই না? তাহলে এই যে তোমাদের 60 ঘন্টার পড়া, আমি তোমাদেরকে 4 ঘন্টায় পড়াইতে পারবো না। বাট এই তোমরা যারা 150 জনের মতো আছো এখনো ক্লাস শেয়ার করনি, তারা সবাই
কিভাবে কি করবে সেটা নিয়েই আজকের আলোচনা হবে। কথা আমি বাড়াবো না, তোমরা তোমাদের দায়িত্ব দিলাম, দায়িত্ব পালন করোনি, কিন্তু শেয়ার সংখ্যা এখনো 100 হয়নি। জাস্ট শেয়ার করো, ফ্রেন্ডকে ক্লাসে জয়েন করায় ফেলো, এবং তার বাইরে এখন আমি আমার তোমাদের সাথে বেসিক কথাটা বলি, ঠিক আছে? বেসিক কাজটা আগে একটু গা গরম করি। তোমাদের গা গরম করার জন্য প্রথম কাজই হলো এমসিকিউ। বলো দেখি, অপরিচিতা গল্পে কল্যাণীকে কোন ফুলের সাথে তুলনা করা হয়? দ্রুত উত্তর করো। অপরিচিতা গল্পে কল্যাণীকে কোন ফুলের সাথে তুলনা করা হয়? উত্তর করো। শিমুল ফুল, স্বর্ণা পাউল। এই যে এমনিতে বলি, একটু আগেই তোমরা যারা কমেন্ট করলা আলহামদুলিল্লাহ ভালো, তাদের 3 জনের অ্যান্সার ভুল। এই ভালো প্রিপারেশন নিয়ে কি আসলেই হবে ভাইয়া? হবে না। বাংলা ফার্স্ট পেপারে একটু সময় দাও। ভাইয়ার যে দুটো পিডিএফ দেওয়া আছে এডুকেশনে, আমি আজকে আবারও ওগুলো পোস্ট করব। ওই পিডিএফগুলো ভাইয়া একটু কাইন্ডলি সময় নিয়ে পড়ো। ওর বাইরে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম, কিন্তু এগুলো সময় নিয়ে পড়তে হবে, ঠিক আছে? এই হচ্ছে কথা। ক হবে শিওর, শিমুল ফুল হয়নি ভাইয়া। গ গ যারা মাকাল বলতেছো তারও হয়নি, ভুল। এমডি নাইস তোমার উত্তর ভুল, স্বামীর উত্তরও ভুল, অদিতি রায়ের উত্তরও ভুল। যারাই উত্তর করতেছো সবার উত্তরই ভুল। এই অপরিচিতা জীবনে কম করে হইলেও অনলাইনে ক্লাস করে 20 বার পড়ছো, তারপরও সেম প্রশ্নের উত্তর তোমাদের ভুল আসে। কেন আসে ক্লিয়ার করে দেই, ঠিক আছে? তোমাদের খালি ভুল দেখে কষ্ট পাওয়াবো না, যেহেতু তোমরা পড়ো নাই, এখন ঠিকটা জেনে নাও। অপরিচিতা গল্পে তুলনার ফুলের সাথে যখন তুলনা আসে, অপরিচিতা গল্পে ফুলের সাথে তুলনায় অনুপমকে, কাকে? অনুপমকে দুটো জিনিসের সাথে তুলনা করা হয়। কি বলো দেখি? শিমুল ফুল আর মাকাল ফল। বাট শিমুল ফুল আর মাকাল ফলের বাইরেও অনুপমকে আরো একটি ফুলের সাথে তুলনা করা হয়। সেটা কে বলতে পারবা? যে বলতে পারবা সে হয় আমার ক্লাস করছো, না হলে ভালো করে পড়ছো। বলো তাহলে অপরিচিতা গল্পে অনুপমকে শিমুল ফুল আর মাকাল ফলের সাথে তুলনা করা হয়। প্রশ্নে আছে কল্যাণী, কল্যাণীতে পরে যাচ্ছি। অনুপমকে শিমুল ফুল আর মাকাল ফলের সাথে তুলনা করে কে? পণ্ডিত মশাই। এবং তার বাইরেও অনুপমকে আরেকটি ফুলের সাথে তুলনা করা হয়েছে। ফুলটার নাম কি? এই প্রশ্নের উত্তর করো আগে। ফুলটার নাম কি? অনুপমকে শিমুল ফুল মাকাল ফলের সাথে তুলনার বাইরে আরেকটা ফুলের সাথে তুলনা করা হয়। কে বলতে পারবা? না বলতে পারলে বলবা ভাই আমি জানি না, আপনি বলে দেন। বলো দেখি। আরেকটা ফুল, এই আরেকটি ফুল কি? তোমাদের পিডিএফ দিব, আমাকে তো তোমাদের আগ্রহী করাতে হবে, তাই না? কেবল 41টা শেয়ার হয়েছে। ক্লাসে যারা আছো, এটা বারবার বলতে আসলে পড়ার সময় ভালো লাগে না, তোমাদের দায়িত্ব নিজ দায়িত্বে ডান করো, ওকে? 182 জন আছো, দুটো জাস্ট গ্রুপে শেয়ার করলেই শেয়ার সংখ্যা কততে চলে যাবে, তাই না? ওকে, তোমাদের জন্য আসছি। আজকের ক্লাসটা লেন্দি হবে, বেশ সময় নিয়ে আমরা পড়বো, তো সেই সময়টাকে কাজে লাগাতে হবে। ওকে, বকুল ফুল, ইয়েস, গুড জব। বকুল ফুল জেনে নাও কি ফুল? বকুল ফুল। কি বলো দেখি? বকুল ফুল। বকুল ফুলের নতুন পাতার সাথে তুলনা করা হয়। তাহলে অপরিচিতা গল্পে অপশনে যদি কখনো বকুল ফুল বহুপদীতে দেখো, অপরিচিতা গল্পে অনুপমকে কিসের সাথে তুলনা করা হয়েছে? শিমুল ফুল, বকুল ফুল, মাকাল ফল, তিনটাই উত্তর হবে, ঠিক আছে? এই একটা বহুপদীর ঝামেলা গেল। এবার আসলো কল্যাণী। এবার আসলো কি বলো দেখি? এবার আসলো কল্যাণীর কাহিনী। কল্যাণীকে ফুলের সাথে তুলনা করা হয়েছে হচ্ছে রজনীগন্ধা ফুলের সাথে। কল্যাণীকে রজনীগন্ধা ফুলের সাথে তুলনা করা হয়েছে, প্লাস এটা কি বুঝাতে? কল্যাণীর উচ্চতা বোঝাতে, কল্যাণীর হাইট বুঝাইতে
কি বলো দেখি? রজনীগন্ধা ফুলের সাথে তুলনা করা হয়েছে। তাহলে অপরিচিতা গল্পে কল্যাণীকে রজনীগন্ধা ফুলের সাথে তুলনা করা হয়েছে। কেন করা হয়েছে? কল্যাণীর উচ্চতা বুঝাইতে। ঠিক আছে, ওকে, ক্লিয়ার? আশা করি সবারটা ক্লিয়ার হয়ে গেছে। ওকে, গুড জব ভাইয়েরা। আমরা এখন খুব ফাস্ট যাব, পড়ায় খালি, পড়া ছাড়া কোনো কথা হবে না। তোমাদের দায়িত্ব দিছি, ওটা তোমরা পূরণ করবা। আমার দায়িত্ব পড়ানো, এটা আমি পূরণ করব। ঠিক আছে, এই যে তোমাদের জন্য ব্যাখ্যা লেখা আছে। নেক্সট, 27 বছর বয়সের একটা কি আছে? বিশেষ গুরুত্ব, বিশেষ মর্যাদা, বিশেষ যন্ত্রণা, প্রাণের আচরণ। নেক্সট প্রশ্ন, উত্তরের টাইম 10 সেকেন্ড। ঠিক আছে, গা গরম করার পরে আমরা হচ্ছে ব্যাখ্যায় যাব। ওকে, দুয়ের ক, বিশেষ গুরুত্ব, বিশেষ গুরুত্ব, বিশেষ গুরুত্ব। ইয়েস, সুন্দর নাজমুস সাকিব, তোমারও ভালো হয়েছে। কয় একদম একদম সঠিক মাপে ভুল উত্তর। আবার উত্তর ভুল। আমরা জাস্ট দেখি, রেগুলার মাথায় যা থাকে সেটা দাগায় দিতে পারলেই আমাদের উত্তর ঠিক মনে হয়। 27 বছর বয়সে একটা বিশেষ মর্যাদা আছে। জ্ঞানমূলক প্রশ্ন, তোমরা অপরিচিতা গল্প ঘুরে ফেলো। কি বলো দেখি? 27 বছর বয়সের একটি বিশেষ মর্যাদা আছে, বিশেষ গুরুত্ব না। যারা ক দিয়েছো তাদের উত্তরটা ভুল ভাইয়া, উত্তর হবে খ, বিশেষ মর্যাদা। এটা একদম জ্ঞানমূলক, এখানে ব্যাখ্যা করার কিছু নাই। বই দেখোনি, বই পড়োনি, তাই পারো নাই। ঠিক আছে, 27 বছর বয়সের কি একটা বিশেষ মর্যাদা আছে। একদম বইয়ের জ্ঞানমূলক অংশ, বইয়ের লাইন খুঁজে পড়ে নিও। তারপরে, বিনু দাদার ভাষাটা অত্যন্ত ড্যাশ, শূন্য স্থানে কি বসবে? ঠিক আছে, এই জিনিসগুলোই তোমরা আসলে বই লাইন টু লাইন পড়ো না। এই লাইন টু লাইন পড়ার জন্য তোমাদের পিডিএফটা দেওয়া আছে। পিডিএফটা একদিন আগে দিছি পড়ার জন্য। এই বাচ্চারা বলো দেখি, কয়জন তোমরা পড়ে আসছো পিডিএফ? কেউ আসছো ক্লাসে যে পিডিএফ পড়ে আসছো? আমার তো মনে হয় না। আজকের ক্লাসে যারা আছো কয়জন গতকালকে যে পিডিএফ দিছি ওটা পড়া শেষ করে আজকে ক্লাসে আসছো? হাত তুলো দেখি, আছো কি এরকম? সি, আবার কেউ বলছে ডি, না পড়ে আসো না। এই তো সমস্যা, পড়ে না আসলে পারবা কিভাবে? এত ডিপে তোমরা আসলে বাংলা ফার্স্ট পেপার পড়ো না। একদিন স্যার রিডিং পড়ায়, তারপরে গাইড থেকে 3টা ছোট বাচ্চার মতন কোশ্চেন করায়। মনে রাখবা, গাইড প্রশ্নর ধারণা পায় কোথা থেকে? বোর্ড এক্সাম থেকে। কেননা বোর্ড এক্সামের কোশ্চেন শিক্ষককে নিজেকে খুঁজে বানাতে হয়। এটাই বেসিক পার্থক্য তোমার স্কুলের টেস্ট পরীক্ষা আর বোর্ড এক্সামের সাথে। এই জন্য প্রশ্নগুলো ভালো করে পড়তে হবে। ওকে, ঠিক আছে, 8 এটা পেরেছো, বইয়ে আছে 8 60 নাই। ঠিক আছে, তাহলে বিনু দাদার ভাষাটা অত্যন্ত 8। যেহেতু বিনু দাদার কথা আসছে, বিনু দাদাকে নিয়ে অনেকগুলো কথা আছে। বলো দেখি, অনুপম বিনুদার বাসায় কখন যেত? অনুপম বিনুদার বাসায় কখন যেত? এটার উত্তর করো। 10 সেকেন্ড, 1 থেকে 10 গুনবো। ঠিক আছে, তার মধ্যে উত্তর করতে হবে অনুপম বিনুদার বাসায় কখন যেত। এটার উত্তর করো দেখি। 1 2 3 4, আচ্ছা মনে মনে গুনি। ঠিক আছে, 5 6, ওকে 10 ডান। পিডিএফ এডুকেশনের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করা আছে, পোস্টগুলো একটু স্ক্রল করো, পেয়ে যাবে। না, আজকেই ক্লাস, কালকে ম্যারাথনের পিডিএফটা দেওয়া, যেন তোমরা পড়ে আইডিয়া নিয়ে আসতে পারো। কেননা এই যে এমসিকিউ, এত সহজ এমসিকিউগুলো তোমরা না 60 to 70% স্টুডেন্ট ভুল করতেছো। কেন করতেছো? কয়দিন পর তোমাদের পরীক্ষা, এই ভুলগুলো কি এক্সপেক্টেড? সন্ধ্যায়, গুড জব। বিনুদার বাসায় কখন যেত জেনে রাখো, সন্ধ্যাবেলা যেত। এবং বিনুদা সম্পর্কে যত তথ্য আছে ভাইয়ের সাথে নামতা পড়তে হবে। ঠিক আছে,
বিনুদার ভাষা অত্যন্ত আট। বিনু দাদা কেমন স্বভাবের? চাপা স্বভাবের। বিনু দাদার ভাষা অত্যন্ত আট। বিনু দাদা কেমন স্বভাবের? চাপা স্বভাবের। আমরা যেটাকে বলি চমৎকার, বিনু দাদা বলে চলনসই। অপরিচিতা গল্পে অনুপম কার রুচির উপর ভরসা করতে পারে? বিনু দাদার রুচির উপরে ভরসা করতে পারে। কার রুচির প্রশংসা করা হয়েছে? বিনু দাদার রুচির প্রশংসা করা হয়েছে। কল্যাণীকে কে দেখতে যায় পরিবারের পক্ষ হতে? বিনু দাদা দেখতে যায়। কল্যাণীকে দেখে বিনু দাদা কি বলে? বিনু দাদা বলে মন্দ নয় হে খাঁটি সোনা বটে। মন্দ নয় হে খাঁটি সোনা বটে উক্তিটি কার? বিনু দাদার। ক্লিয়ার? বিনু দাদার সাথে অনুপমের রিলেশন কি? বিনু দাদার সাথে অনুপমের রিলেশন হচ্ছে পিস্তুত ভাই। বিনু দাদা নিয়ে যত প্রশ্ন ছিল সব ক্লিয়ার। ওকে, ঠিক আছে, আমাদের মাথায় একবার মনে পড়ে গেল। তারপরে চলো, মহত্বের কাহিনী অনেক আছে, এখানে মহত্ব কি অর্থে ব্যবহৃত হয়েছে এটা সহজে পারবা তোমরা, জানি। পিডিএফ এডুকেশনের অফিসিয়াল ফেসবুক পেজেই পোস্ট করা আছে। ওকে, ওই পোস্টটা দেখে নিও। ক্লাসের শেয়ার এখনো তোমরা 50ও করনি, কি আর বলবো। আচ্ছা যাই হোক, পিডিএফ তাইলে আজকেরটা না দেই। আজকের পিডিএফ এর আসল রূপ পাবা তোমরা হচ্ছে একটু পরে। এখন তো এমসিকিউ করাচ্ছি। এই পিডিএফ লিখতে তোমাদের স্যারের হাতের অবস্থা খারাপ, কেননা প্রচুর প্রশ্ন আমাকে টাইপ করতে হয়েছে তোমাদের জন্য, অনুধাবনমূলক প্রশ্ন ব্যঙ্গার্থে। ইয়েস, ব্যঙ্গার্থে। শোনো, এখন পার্থক্য একটা জায়গায় আছে, ব্যঙ্গার্থে আর ব্যঞ্জনার্থে। এই দুটো জিনিস আমরা কখন বুঝবো? যখন যে কোনো জায়গায় টিটকারি মারবে। সোজা কথা, তোমরা বলো না ট্যান মার্কা কথা বলতেছিস কেন, টিটকারি মার্কা কথা বলতেছিস কেন, তাই না? এই ধরনের যখন থাকবে, অর্থাৎ সোজা কথায় ভালো কথা বলে উল্টো পাশে বাস দেওয়া, তোমাদের ভাষায় এরকম থিম। যেমন মহত্বের কাহিনী অনেক আছে, এই মহত্বের কাহিনী বলতে সমাজে যে বিদ্যমান কিছু সমস্যার কাহিনী আছে বিলাসী গল্পে, এটাই বোঝানো হয়েছে। ঠিক একইভাবে অনুপমকে শিমুল ফুল আর মাকাল ফল কেন বলছে? ব্যঙ্গ করে, যে ওর গুণ দেখতে সুন্দর কিন্তু কি কোনো গুণ নাই। কিন্তু যদি বলি সোনার তরী কবিতায় সোনার তরী কি অর্থে ব্যবহৃত হয়েছে, তখন কিন্তু ওখানে সোনার তরী ব্যঙ্গ করার জন্য বা উল্টো পাশে তাকে নিয়ে টিটকারি করার জন্য ব্যবহার করা হয়নি, বরং সোনার তরী কবিতায় সোনার তরী শব্দটা ব্যবহার করছে কবিতার ভিতরে একটা নতুন সুন্দর অর্থ আনার জন্য। যখন এরকম লাইনটা গল্পের সাথে মিলায় দেখবা যে যখন এটা কি হচ্ছে, একটা ভালো অর্থ প্রকাশ করতেছে, ভিতরে লুকানো কোনো নতুন অর্থ প্রকাশ করতেছে, বলে দিবা কি এটা হচ্ছে ব্যঞ্জনার্থে। আর যখন সেই উক্তিটা টিটকারি বা সেটা নিয়ে হাস্যরসাত্মক কিছু বোঝাচ্ছে, তখন সেটা হবে ব্যঙ্গার্থে। ঠিক আছে? সব সময় যে প্রশ্নে অপশন দেখলেই ব্যঙ্গার্থ উত্তর করবা এটা নয়, অন্য অর্থেও প্রশ্ন আসতে পারে। ঠিক আছে? ওকে, তারপরে কিন্তু মৃত্যুঞ্জয় তো পল্লী গ্রামেরই ছেলে, পাড়া গায়ের ড্যাশেই তো মানুষ। বিলাসী গল্পে বাক্যের শূন্যস্থানে কি আছে? উত্তর করো দ্রুত, আবার ওই 10 সেকেন্ড। ঠিক আছে, দ্রুত উত্তর করো। ইউটিউবে যারা দেখছো ভাইয়া, তোমরাও সবাই কমেন্ট করবে, উত্তর করবে। ঠিক আছে? যারা ইউটিউব থেকে ক্লাসটা দেখছো তাদের জন্য ভাইয়া অবশ্যই কমেন্ট করো, কারণ তোমাদের গিভ অ্যান্ড টেক রিলেশনেই তোমরা যত উত্তর লিখবে তত তোমার মাথায় মনে থাকবে। তো দেখি, টাইম শেষ তোমাদের। সবাই বলছে খ, কেউ বলছে জলে কায়দায়, কেউ বলছে আলো বাতাসে। ইস রে ভাইয়া, সত্যি বলতেছি, আমার ব্যাচের যদি স্টুডেন্ট হইতো সবগুলার মাথায় যায় ঠাস ঠাস করে একটা করে মাথার পিছনে মারে আসতাম।
এটা কি? এই প্রশ্নের উত্তর এটা আলো বাতাসে। কই থেকে পাইছো? বাংলা ফার্স্ট পেপার এভাবে পড়লে হবে না। বাংলা ফার্স্ট পেপারের এভরি সিঙ্গেল লাইন এক একটা এমসিকিউ, অ্যান্ড সেগুলো তোমরা যে আলো বাতাস পড়তেছো, আলো বাতাস বিলাসী গল্পে নাই। তোমার বিলাসী গল্পে লেখা আছে তেলে জলে মানুষ। কিসে লেখা আছে? তেলে জলেই মানুষ। মাথার পিছনে মনে করো ভাইয়া ঠাস করে একটা বাড়ি মারছে, এখনো সময় আছে, পিডিএফ গুলো পড়ো, ভালো করে এমসিকিউ পড়ো, বাড়িতে যায় মনে হবে কনফিডেন্টলি আমি 30-এ 30 দাগায় আসছি, পরীক্ষার রেজাল্টে আসবে পাইছো 23। এদিকে সৃজনশীলে কষ্ট মষ্ট করে যদি 49-50ও তুলো, মার্ক আসবে 73-74। এবং এই কারণেই বাংলায় তোমাদের প্রিয় পূর্ববর্তী ব্যাচগুলো প্রতিবারই বাংলায় অনেকেই প্লাস মিস করে, এই একটা কারণে। মনে হয় এটা উত্তর, কিন্তু সেটা উত্তর না। কি হবে? তেলে জলে। কি হবে বলো দেখি? মৃত্যুঞ্জয় পল্লী গ্রামেরই ছেলে, সে পাড়াগাঁয়ের কিসে মানুষ? সে পাড়াগাঁয়ের তেলে জলেই মানুষ। গ নাম্বার হবে উত্তর। ওকে, ঠিক আছে। আর একটা এমসিকিউ সলভ করে তোমাদের আসল যে সমস্যা, খ নাম্বারে কবিতার ব্যাখ্যায় সমস্যা। গল্পের ব্যাখ্যায় সেরকম একটা কষ্ট হয় না, কেননা গল্পগুলো খুব সহজ ভাষায় লেখা, বাট কবিতার লাইনের ব্যাখ্যাগুলো কঠিন, তো সেগুলো কিছু করিয়ে দিব। চলো এখন, ন্যাড়ার মাদুলি কবচ মৃত্যুঞ্জয়ের সঙ্গে কোথায় গিয়েছিল? উত্তর করো দেখি। এগুলো পিডিএফ আই এডুকেশনের ফেসবুক পেজে দুটো পিডিএফ অলরেডি কমেন্ট বক্সে দেওয়া আছে। একটা পোস্ট দেখবে এইচএসসি 24 ব্যাচ, তোমাদের ম্যারাথন ক্লাসের পিডিএফ দেওয়া আছে কমেন্ট বক্সে, এই গতকালকেই পোস্ট করা, সেখানে পাবে। এবং আই এডুকেশন গ্রুপ, জাস্ট আই এডুকেশন অফিসিয়াল গ্রুপ নামে ফেসবুকে সার্চ দিবা, আমি তোমাদের জিহাদ আরমান স্বর্ণ স্যার, সেখানে তোমাদের কি করব বলো দেখি, আমি সেখানে তোমাদের পিডিএফগুলো পোস্ট করব। বাংলার কিছু কনফিউজিং কোশ্চেন নিয়ে আমি রেগুলার তোমাদের জন্য রিলস দিব, কেননা তোমরা এখন থেকে যদি শিখে আসো, তোমাদেরকে অ্যাডমিশনে আমার পাক্কা সৈনিক বানানো সহজ হবে। জাস্ট এডুকেশন গ্রুপে যদি একটা পোস্ট করো, বাংলা ফার্স্ট পেপারে স্বর্ণ ভাইয়ার ক্লাস থেকে কি কমন আসে, এই প্রশ্নে যদি জাস্ট পোস্ট করো, আমার আগের স্টুডেন্টদের কমেন্টে ভরে যাবে যে 100% কমন আসে। কিভাবে আসে? কেননা তোমাদেরকে আমি সাজায় নিয়ে পড়াই। এইচএসসি থেকেই যদি তোমরা এত ভালোভাবে পারো, তোমাদের অ্যাডমিশনে আমার কম কষ্ট না, তোমাদেরও ভালো মনে থাকবে। অ্যাটলিস্ট বাংলার জাহাজ বানানো তোমাদের দায়িত্ব কার? দায়িত্ব হচ্ছে তোমাদের স্বর্ণ স্যারের। ওকে, ঠিক আছে, উত্তর করো দেখি। যারা শ্মশানে বলছো তাদের উত্তরগুলো ভুল ভাইয়া। আবার বাংলা তোমরা কি পড়নি বলো দেখি? বইটা পড়োই নাই। কি করনি? বইটা পড়োই নাই। শুনে রাখো, জেনে রাখো, ন্যাড়া আর মৃত্যুঞ্জয়, ঠিক আছে, তারা কোথায় ছিল? হিন্দু ছিল, ঠিক আছে। মৃত্যুঞ্জয় কি বলো দেখি? মৃত্যুঞ্জয়ের জাত কি ছিল? কায়স্থ। মৃত্যুঞ্জয়ের জাত ছিল কায়স্থ। আর বংশ কি? বংশ হচ্ছে মৈত্র বা মিত্তির বংশ। এটাও কনফিউজড হয়েও না, মৃত্যুঞ্জয়ের জাত বংশ কিন্তু কায়স্থ নয়। মৃত্যুঞ্জয়ের জাত কি? মৃত্যুঞ্জয়ের জাত হচ্ছে কায়স্থ এবং বংশ হচ্ছে মিত্তির বা মৈত্র বংশ। মৃত্যুঞ্জয়ের জাত কি? কায়স্থ। বংশ কি? মিত্তির বা মৈত্র। কিন্তু বিলাসীকে ভালোবাসার কারণে সে নিজের জাত চেঞ্জ করে কি হয়ে যায়? বিলাসীকে ভালোবাসার জন্য সে নিজের জাত চেঞ্জ করে হয়ে যায় হচ্ছে মালো বংশ। কি জাত? মালো জাত। কি জাত হয়ে যায়? মালো জাত। এবং মালো হচ্ছে সর্বনিম্ন জাতগুলোর মধ্যে একটি, সোজা কথা নিচু জাতের মধ্যে একটি, যাদেরকে ব্রাহ্মণদের যেমন শ্মশানে পোড়ানো হয়, মালোদেরকে পোড়ানো হয় না, তাদেরকে মাটি খুঁড়ে মাটির মধ্যে কবর দেওয়া হয়। অর্থাৎ নিচু জাতে হিন্দু ধর্মে কি নেই? তারা আগুন দিয়ে কাঠে পুড়িয়ে শ্মশানে আগুন দিতে পারে না, তাদেরকে কবর দেওয়া হয়। এবং সে কারণেই মৃত্যুঞ্জয়ের মরার পরে তার কবরের মধ্যেই কি করে দেয়? দাফন করে দেয় হচ্ছে কে? ন্যাড়া তার মাদুলি কবচ। কেন?
কেননা মৃত্যুঞ্জয়ের মৃত্যুর সাথে সাথে বিলাসী কাকে কসম দেয়, ন্যাড়াকে কি খাওয়ায়, কসম খাওয়ায় যেন সে আর এই কাজ না করে। ক্লিয়ার? মৃত্যুঞ্জয়ের মৃত্যুর পরে ন্যাড়াকে সাপুরের কাজ করতে মানা করে কে? বিলাসী, এবং সে কারণেই তার নাম মাদুলি কবচ দিয়ে দেয়। ওকে, ঠিক আছে, নেক্সট প্রশ্নে চলে যাই, চলো। বাঙালির বিষ কথাটি বলতে শরৎচন্দ্র কি বুঝিয়েছে? এত ডিটেলস পড়ি নাই ভাইয়া, এটাই তো সমস্যা, বাংলা এত ডিটেলস না পড়লে আসলে হয়। এখন যেহেতু তোমাদেরকে সময় নাই, তাই উপরে ভাষা ভাষা প্রশ্নের জন্য পিডিএফটা সাজানো, দেখে যাবা, একবার দেখে গেলেও মনে থাকবে যে ইয়েস, এটা যেটা মনে হচ্ছে সেটা উত্তর হবে না, যেটা মনে হচ্ছে না সেটা উত্তর হবে। ঠিক আছে? ওকে, কঠিন প্রতিশোধ স্পৃহা বাঙালির বিষ, ইয়েস। তারপর আর কার উত্তর দেখতে চাই? গ ক্ষণস্থায়ী ক্রোধ, ঘ অনিঃশেষ বিদ্বেষ। আরো কোনো অপশন? উত্তর করো দেখি দ্রুত। তাসনিয়া আক্তার গ, নুসরাত জাহান গ, রগ এ আর, আচ্ছা গ লিখতে গেছিলাম, গুড, হ্যাঁ গ। এখন কেন বাঙালির বিষ কিসের বিষ নয়, এটা হচ্ছে প্রশ্ন। বাঙালির বিষ সাপের বিষ নয়। মৃত্যুঞ্জয়কে কোন সাপে কামড়েছিল? মৃত্যুঞ্জয়কে খরিশ গোখরা সাপ। কি সাপ? খরিশ গোখরা সাপ। এই ক্লাসের শেয়ার হয়নি, আমি কিন্তু পিডিএফ দিব না, বলে দিলাম। 200 জন যদি একটা করে শেয়ার করো তাও তো শেয়ার 200 হয়, 500 শেয়ার ডাউন করতে হবে না? আমি পড়াচ্ছি, তোমাদের দায়িত্বটা এই ব্যাপারে যেন আমাকে বলতে না হয়। ঠিক আছে, খরিশ গোখরা, এই খরিশ গোখরা সাপ সেখানে কয়টা ছিল কে বলতে পারবা? সেখানে কয়টা সাপ ছিল? মৃত্যুঞ্জয়কে সাপ কামড়ায় হচ্ছে খরিশ গোখরা, এবং সেখানে সেই কয়টা সাপ ছিল কে বলতে পারবা? বলো দেখি, দ্রুত বলো। মৃত্যুঞ্জয়কে সাপ কামড়ায়, সাপের নাম হচ্ছে খরিশ গোখরা, সেখানে সাপ ছিল কয়টা? বলো। রাসেল ভাইপার কামড়ায় নেই মৃত্যুঞ্জয়কে। রাসেল ভাইপার নিয়ে এখন যে পরিমাণে শুরু হয়েছে, আবার পরীক্ষার হলে দেখিও টিচারও মজা করে অপশন দিয়ে দিতে পারে, মৃত্যুঞ্জয়কে কোন সাপে কামড়াইছিল, অপশনে ফার্স্ট দেখবা রাসেল ভাইপার। ঠিক আছে, দুইটা বা এক জোড়া, ইয়েস। সাপ কি বলো দেখি? মৃত্যুঞ্জয়কে সাপে কামড়ায় কয়টা? সাপ একটাই কামড়াইছে, কিন্তু গর্তের মধ্যে সাপ ছিল এক জোড়া। এবং এই যে সাপে কামড়ানোর পর ন্যাড়া এটা নিয়ে কথা বলছিল যে সাপের বিষ তো বাঙালির বিষ নয়। কেন? কারণ বাঙালির বিষ মানে হচ্ছে বাঙালি ক্ষণস্থায়ী ক্রোধ বহন করে, কিছু সময় পর সেটা কি নিঃশেষ হয়ে যায়, কিন্তু সাপের বিষ বাঙালির মতো, বাঙালির ক্রোধের মতো কোনো কারণেই নিঃশেষ হয় না। এক্ষেত্রে একবার সাপ কামড়াইলে আর বাঁচার উপায় নেই। মৃত্যুঞ্জয়কে সাপে কামড়ানোর কয় মিনিট পর? 15 মিনিট পর সে বমি করে। কত মিনিট পর? 15 মিনিট পর সে বমি করে। এবং জেনে রাখো, যখন কাউকে সাপ কামড়ায় সে যদি বমি করে ফেলে, তার মানে হচ্ছে তার পুরো শরীরে বিষ ছড়িয়ে গেছে। বমি করার মানে হচ্ছে তাকে আর বাঁচানো কোনোভাবেই পসিবল না। তো সাপে কামড়ানোর 15 মিনিটে মৃত্যুঞ্জয় বমি করে। এবং এই জায়গা থেকে একটা খুবই সুন্দর এমসিকিউ, বিষ হরির দোহাই বুঝি আর খাটে না, এটি কখন মৃত্যুঞ্জয় বলে? যখন মৃত্যুঞ্জয় বমি করে তখন কি বলো দেখি? ন্যাড়া এই কথাটা বলে যে বিষ হরির দোহাই বুঝি আর খাটে না, কখন বলে? যখন মৃত্যুঞ্জয় বমি করে। এর মানে কি? মানে হচ্ছে দেবী মনসার মন্ত্র দিয়েও আর কোনো কাজ হবে না, যেহেতু সে বমি করে ফেলছে, সে মারা গেছে। এটা ব্যাখ্যাটাও জেনে রাখো একই সাথে। ঠিক আছে, ওকে, আর কথা না বাড়াই, নেক্সট কোশ্চেনে যাই আমরা। তারপরে আছে মৃত্যুঞ্জয়ের আমবাগানের আয়তন কত ছিল? এটা খুবই সহজ, সবাই জানো। কি বলো দেখি? 20 থেকে 25 বিঘা। এটার উত্তর দুইটাই হবে। 20 থেকে 25 বিঘা আর 20 থেকে 25 বিঘা কিন্তু একই জিনিস। 20 থেকে 25 বিঘা আর 20 থেকে 25 বিঘা একই জিনিস, বইয়ে লেখা আছে শুধু 20। ওকে, এটা পারবা তোমরা, আমি জানি।
নেক্সট কোশ্চেনে যাই। বিলাসী গল্পে ব্যবহৃত ফোর্থ ক্লাস শব্দটি বর্তমানে কোন শ্রেণীকে বোঝায়? উত্তর করো। বিলাসী গল্পে ব্যবহৃত ফোর্থ ক্লাস শব্দটি বর্তমানে কোন শ্রেণীকে বোঝায়? ক্লাস 7। ঠিক আছে, খুব সহজ ব্যাপারে এটা শেখায় দেই। তোমাদের তৎকালীন সময়ে উল্টো দিক থেকে ক্লাস গণনা শুরু হতো। কি দিক থেকে? উল্টো দিক থেকে। অর্থাৎ তখন এখনকার ক্লাস 10 তখনকার ফার্স্ট ক্লাস, ক্লাস 9 সেকেন্ড ক্লাস, ক্লাস 8 থার্ড ক্লাস, ক্লাস 7 ফোর্থ ক্লাস। ঠিক আছে, তাহলে উল্টো দিক দিয়ে গণনা করলেই তোমরা পেরে যাবা, জানি তোমরা পারবা। ওকে, ডান। এবং দেখো দেখি তোমার হচ্ছে মৃত্যুঞ্জয় ফোর্থ ক্লাসে কখন উঠলো, এটা কাদের গবেষণার বিষয়? মৃত্যুঞ্জয় কি বলো দেখি, থার্ড ক্লাস থেকে ফোর্থ ক্লাসে উঠলো, এটা কাদের গবেষণার বিষয়? এই জায়গায়ও কিন্তু ব্যঙ্গ করা হয়েছে। কি করা হয়েছে? ব্যঙ্গ। মৃত্যুঞ্জয় থার্ড ক্লাস থেকে ফোর্থ ক্লাসে উঠলো, এটা হচ্ছে প্রত্নতাত্ত্বিকদের গবেষণার বিষয়। কাদের? প্রত্নতাত্ত্বিকদের গবেষণার বিষয়। এবং এই বক্তব্যটা কি বলো দেখি, ব্যঙ্গার্থে ব্যবহৃত হয়েছে। যে মৃত্যুঞ্জয় যে থার্ড ক্লাস থেকে ফোর্থ ক্লাসে কিভাবে উঠলো তা প্রত্নতাত্ত্বিকদের গবেষণার বিষয়। এই বাক্যটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে? ব্যঙ্গ করার জন্য ব্যবহার করেছে। যে মৃত্যুঞ্জয় পড়াশোনা না করে এত ফেল মারছে যে সে কিভাবে ফোর্থ ক্লাসে উঠলো, এটাই চিন্তা করা একদম প্রত্নতাত্ত্বিকদের আসে গবেষণা করতে হবে। এত বড় আদু ভাই সে। লাস্ট, বিলাসী গল্পে মৃত্যুঞ্জয়কে অন্ন পাপের জন্য দায়ী করেছিল কি? এটা তোমরা সবাই জানো, নালতের মিত্তির। মৃত্যুঞ্জয়ের কি বলো দেখি, জ্ঞাতিখুড়া। জ্ঞাতি মানে হচ্ছে নিজ রক্তের, জ্ঞাতিখুড়ার নাম হচ্ছে নালতের মিস্ত্রি। উত্তর হবে? হবে না, অর্থাৎ মৃত্যুঞ্জয়ের খুড়া হবে উত্তর। তার নাম কি? নালতের মিস্ত্রি না, তার নাম হচ্ছে নালতের মিত্তির। মৃত্যুঞ্জয়ের বংশ কি? মিত্তির। মৃত্যুঞ্জয়ের বংশ হচ্ছে মিত্তির। আর মৃত্যুঞ্জয়ের কি বলো দেখি, জাত হচ্ছে কায়স্থ। এটা কোনোভাবেই ভুল করবা না, বংশ আর জাত এক নয়। বংশ হচ্ছে পরিবারগত বিষয়, আর সমাজগত বা জাতিগত পরিচয় হচ্ছে জাত। ঠিক আছে, ওকে। আর মনে হয় বেশি এমসিকিউ নাই, আমরা হচ্ছে বিলাসীর এই এমসিকিউগুলো শেষ করে আমাদের ব্যাখ্যায় চলে যেতে হবে। টিকে থাকা চরম সার্থকতা নয় বাক্যাংশটি নিচের কোন রচনা থেকে নেওয়া হয়েছে? টিকে থাকা চরম সার্থকতা নয়। ঠিক আছে, এই উক্তিটা তোমাদেরকে এখান থেকেই তোমাদের ব্যাখ্যা অংশ আমি শুরু করব। টিকিয়ে থাকা চরম সার্থকতা নয়, এই উক্তিটি ব্যাখ্যা করো। এটা কিসের? লাল সালু থেকে? কি মনে হয়, লাল সালু? আচ্ছা, দেখি আর কে বলে। গ, বিলাসী। বিলাসী গল্প থেকে নেওয়া। এটার ব্যাখ্যা আমাকে কে বলতে পারবা? একটু ছোট্ট করে বলো তো, এটা দ্বারা কি বোঝাইছে? টিকিয়ে থাকা চরম সার্থকতা নয়, এই যে বাক্যাংশটি তোমরা পড়তেছো, এই বাক্যাংশটির দ্বারা কি বোঝানো হয়েছে? এখন মাথায় তোমাদের গরম করে দিছি না, এমসিকিউ সলভ করলা, কমেন্ট করলা, এখন একটু শান্ত মাথায় আমাদেরকে ব্যাখ্যাগুলো, এক্স্যাক্ট ব্যাখ্যা জানতে হবে। খ নাম্বার অনেক সময় উত্তর করো কিন্তু সঠিক ব্যাখ্যা না জানার কারণে তোমাদের ভুল হয়ে যায়। ঠিক আছে, তো মাথাটা শান্ত করে একটু আমাকে ব্যাখ্যাটা তোমরা বলবা। কার কি মনে হয় টিকে থাকা চরম সার্থকতা নয়, এটা দ্বারা কি বোঝানো হয়েছে? আচ্ছা, হাতি গেটার দেন তেলাপোকা। গুড জব নাদিয়া ইসলাম, বাহ, সুন্দর। আমরা লাস্টে আরো কয়েকটা উপন্যাস থেকেও কিছু এমসিকিউ সলভ করব, কবিতা থেকে সলভ করব। ঠিক আছে, সমাজের কুসংস্কার হয়নি, বিলাসীর আত্মহত্যা হয়নি।
রীতিনীতি টিকে থাকা হয়নি, এই ব্যাখ্যা লিখবারে। শুনো, টিকে থাকা চরম সার্থকতা নয়, অতিকায় হস্তি লোপ পেয়েছে, কিন্তু তেলাপোকা ঠিকই টিকে আছে। এই বক্তব্যটির দ্বারা মূলত নিজস্ব জীবনে কর্মের মাধ্যমে মানুষের মাঝে মহান বা কি বলো দেখি পরিচয় জ্ঞাপন করে এমন একটি পরিচয় তৈরির মাধ্যমে বেঁচে থাকাকে বোঝায়। ইতিহাস ঘাটলে দেখা যায় অতিকায় হস্তি সে আদিমকালেই লোপ পেয়েছে, কিন্তু সময়ের ক্ষেপণে তেলাপোকা আজও পর্যন্ত টিকে আছে, কিন্তু তার এই টিকে থাকা মর্যাদার নয়। এই বক্তব্যটির দ্বারা লেখক মূলত বোঝাতে চেয়েছেন আমরা এই পৃথিবীতে যতদিনই বাঁচি সেই বাঁচাটা যেন মর্যাদার হয় এবং নিজের পরিচয় একটি তৈরি করে যেতে পারি, যেই পরিচয় পরবর্তী কি বলো দেখি পরবর্তী জাতীয় আমাদের কথা বার্তা আমার নিজের কথা মনে রাখে। মেইন থিম হচ্ছে এই পৃথিবীতে বাঁচতে হবে, এমনভাবে বাঁচতে হবে যেই বাঁচাটা এমন হয় যেন সবাই মর্যাদা এবং শ্রদ্ধার সাথে আমাকে স্মরণ করে। আমাকে এমন বাঁচলে হবে না যে আমি অনেক দিন বাঁচে আছি, এটার মাঝে সার্থকতা নাই। সার্থকতা হচ্ছে সেখানে যত দিনই বাঁচি সেই বাঁচাটা যেন হয় মর্যাদার। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। ওকে ওকে, আমরা এখন কিছু ব্যাখ্যার আলোচনায় চলে যাই। এমসিকিউ আরো প্র্যাকটিস করাবো, কিন্তু ব্যাখ্যা দরকার ভাইয়া। এই যে দেখো এত সুন্দর একটা ব্যাখ্যা, তোমরা এত সুন্দর করে ভুল করে রাখলা, এটা সমস্যা না? তো চলো একটা সৃজনশীলের তোমাদেরকে ধারণা দেই। সৃজনশীল কিভাবে লিখতে হয় এটা তোমাদের বারবার বলছি, সময় নষ্ট করাবো না। বিলাসী থেকে একটা সৃজনশীল দেখো, বিয়ে বাড়িতে প্রবেশ করে অপরিচিত থেকে বিয়ে বাড়িতে প্রবেশ করে কে খুশি হলেন না? উত্তর করো দেখি। একটা সৃজনশীল প্র্যাকটিস করে সেখানে খ নাম্বারের গুরুত্ব কতটুকু সেটাই আমরা এখান থেকে বুঝতে পারবো। ওকে, কয়েকজন আসছে শুধু এমসিকিউ সলভ করতে, তারা সৃজনশীলে পাকা, তাই না? ভালো, পাকা হলেই ভালো। এই ক্লাসটাতে সবাই একটা রিয়েক্ট দিয়ে ফেলো তো, যারা ক্লাসে আছো ফ্রেন্ডদের কাছে। যাক, এখন সৃজনশীল প্র্যাকটিস শুরু। অনেকে আমাকে নক দিয়েছো যে ভাইয়া সৃজনশীলটা প্র্যাকটিস করান, এমসিকিউ তো আমরা করতে পারি, দেখে দেখে পড়তে পারবো, কিন্তু সৃজনশীল কিভাবে লিখতে হয়। কেননা ভাইয়া আবারও বলছি, সৃজনশীলে যদি অ্যাভারেজ লেখা লেখো তুমি কোনোভাবেই 7 মার্কের উপরে পাবা না। কয় মার্ক? 7 মার্কের উপরে পাবা না। 7 7 49, 7 7 49। এমসিকিউ যদি 30ও পাও তোমার মার্ক গিয়ে দাঁড়াবে কত? 79। 1 মার্কের জন্য প্লাস হবে না। আর 79 দেয়, এটা বোর্ডের নিয়মই, যেন 78 79 দেয়। তারপর যখন বোর্ডে চ্যালেঞ্জ করতে যাবা কিছু টাকা চাবে, 10 মার্কের জন্য 10 20 30 হাজার টাকা, যেটা দিয়ে চাইলে একটু নকল করে প্লাস বাড়ায়ও নিয়ে আসতে পারো। এখন বাকিটা তোমার হাতে। তো সেই জায়গায় সেই কথাবার্তা না বলি, সেটা আমাদের দেশের বাস্তবতা। এখন এগুলো বললে কাহিনী হয়ে যাবে, ঠিক আছে? ওগুলো বাদে বেসিক কথা উত্তর করো, মামা। ওকে, তো বিয়ে বাড়িতে প্রবেশ করে কে খুশি হলেন না? মামা। কেন খুশি হলেন না? কেননা বিয়ে বাড়ির আয়োজন অজস্র নয়। কি নয়? অজস্র নয়। তারপরে গোড়াতেই এসপার ওসপার হতো কেন? ব্যাখ্যা করো। এই যে হুট করে একটা লাইন উঠে দিবে, গোড়াতেই এসপার ওসপার হতো কেন, এই কথাটা কেন বলা হয়েছে? তো শুনে রাখো, বেসিক ঝামেলা তোমাদেরকে আর বলতে না দেই। গোড়াতেই ওসপার ওসপার হতো অর্থাৎ শুরুতেই বিয়েটা ভেঙে যেত, এই কথাটি বোঝানোর জন্যই এই উপমার আশ্রয় নেওয়া হয়েছে। বিয়ের কেন ভাঙতো বা ভাঙার কারণ কি তা নিচে তুলে ধরা হলো। কয়ের জ্ঞানমূলক 1 মার্ক পেয়ে গেলা। তারপরে অনুপম যখন মামাসহ
বিয়ে বাড়িতে আসেন তখন মামার কাছে বিয়ে বাড়ির আয়োজন অজস্র মনে হয় না, এবং একই সাথে বিনয়টাও খুবই নেহাতি ঠান্ডা মাথার ছিল, এবং একই সাথে যেখানে বিয়ের আয়োজন করা হচ্ছিল সেখানে বরপক্ষের জায়গা সংকুলন হওয়া খুবই কঠিন ছিল। এতেই মামা প্রচুর পরিমাণে, কি বলো দেখি, প্রচুর পরিমাণে তিনি আশাভঙ্গ হন। কিন্তু শম্ভুনাথ বাবুর এক উকিল বন্ধুর অজস্র বিনয়ের কারণে মামার আশাহত হওয়াটা একটু কমে যায় এবং মামা মনে মনে খুশি হন। তিনি তার অজস্র বিনয় দেখিয়ে গোড়াতেই বিয়েটা ভেঙে যাওয়া থেকে আটকাতে পেরেছিলেন, কিন্তু পরবর্তীতে শম্ভুনাথ বাবুর ব্যক্তিত্বের কারণে বিয়েটা আর হয়নি। ছোট্ট একটা সুন্দর ব্যাখ্যা না? এই যে এইভাবেই তোমরা ব্যাখ্যাটা শেষ করবা, ঠিক আছে? ওকে, তারপরে উদ্দীপকের সাথে অপরিচিতা গল্পের শুনে রাখো। গ নাম্বারে যতগুলো সৃজনশীল থাক, গ নাম্বারে কি থাকবে? যতগুলো সৃজনশীল থাক সব সময় ভাইয়া, এভরি টাইম গ নাম্বারে যত ধরনের সৃজনশীল থাক সব সময় কি করবা বলো দেখি? সব সময় ভাইয়া সাদৃশ্য দেখাও, মিল বা অমিল বর্ণনা করো। মিল বা অমিল কোথায়? এই ধরনের সাদৃশ্য, বৈসাদৃশ্য, মিল অমিল, সবার আগে এগুলো উত্তর করবা। কেন? কারণ এই নাম্বারে গয়ে 3-এ 3 পাওয়া পসিবল। তুমি যা সাদৃশ্য আর অসাদৃশ্য, না অসাদৃশ্য নামে কোনো শব্দ নাই, বৈসাদৃশ্য, মিল বা অমিল দেখাইলেই তুমি 3-এ 3 পায়ে যাবা। তো এখনই নোট লিখে ফেলো যে আমি সৃজনশীলে আগেই খুঁজবো কোন সৃজনশীলের গ নাম্বারে সাদৃশ্য, বৈসাদৃশ্য, মিল বা অমিলের কথা লেখা আছে। যেটা আছে সেটা যদি উত্তর করি সেখানে 3-এ 3 পাবো আমি 100%। এইদিকে 3, এইদিকে 3, 6 মার্ক। ঘ নাম্বারে তুমি যদি 2ও পাও তাও তোমার 8 মার্ক হয়ে যায়, 27-এ 56। অলরেডি তুমি প্লাসের ঘরে চলে গেছো। এই জিনিসটাই তোমাদেরকে মাথায় রাখতে হবে। ওকে, কোশ্চেনটা এইভাবে ফাইন্ড আউট করবা। ক্লিয়ার? তারপরে চলো আমরা এখন কিছু ব্যাখ্যায় যাই। ওকে, বলো এখান থেকে কোন ব্যাখ্যাটা আমরা করব? ঠিক আছে, মাঝি চলে যাওয়ার এখানে কিছু র্যান্ডম ব্যাখ্যা আছে। মাঝি চলে যাওয়ার সময় কোনো দিকে তাকায়নি কেন, এটার ব্যাখ্যা করবা। দেখি মাঝি এটা পারবা। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আরেক হাতে রণতুর্য, এই লাইনটি ব্যাখ্যা করো। এই বক্তব্যটিতে মূলত কবি কাজী নজরুল ইসলামের দ্বৈত চেতনার কথা ব্যাখ্যা করা হয়েছে। অর্থাৎ তিনি একই সাথে অসহায় মানুষের প্রতি ভালোবাসা এবং অসহায় মানুষের জন্য শাসক গোষ্ঠীর প্রতি বিদ্রোহ ঘোষণা করেছেন। তার এমন দ্বৈত চেতনার বক্তব্য তুলে ধরার জন্যই উক্তিটি ব্যাখ্যা করা হয়েছে। ব্যাস, এই লাইনটা চিনে রাখো। তারপরে গাভীর পরিচর্যাকারীকে জননীর আশীর্বাদ কেন দীর্ঘায়ু করবে? এই উক্তিটিতে মূলত হিন্দু পুরাণে গাভীকে বা গরুকে কি বলো দেখি, মা হিসেবে কল্পনা করা হয়, এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই বলা হয়েছে যে গাভীর পরিচর্যা করবে তাদের জননী বা দেবী, কি বলো দেখি, আশীর্বাদে সে কৃপায় থাকবে। পুরাণের এই আলোচনার দ্বারা গাভীর পরিচর্যার উপকারী দিকটি বোঝানোর জন্যই এই বক্তব্যটি করা হয়েছে। তারপরে আসি, আবার নামবে সালাম রাজপথে, ব্যাখ্যা করো। গুড, মহাকাল কখনো পিছে তাকায় না, গুড জব। এটাও ব্যাখ্যা করে দিই, মাঝি চলে যাওয়ার সময় কোনো দিকে তাকায়নি কেন। এই জায়গায় সময় এবং কালের স্রোত যে, কি বলো দেখি, স্রোত যে অবিরাম গতিতে চলতে থাকে তা বোঝানোর জন্যই এই বক্তব্যটি করা হয়েছে। সময় কখনো কারো জন্য থেমে থাকে না এবং সেই সময়ই মহাকালের সৃষ্টি করে। মহাকালের আমরা সোনারতরী কবিতায় মাঝিকে মহাকালের প্রতীক হিসেবে দেখতে পাই, যা মহাকালের প্রতিনিধিত্ব করে।
এবং সেই কারণেই সময় যেভাবে কারো জন্য কখনোই থেমে থাকে না, জীবনে যার যত কষ্ট বা যত বাধাই আসুক, সময় কিন্তু তার নিজ গতিতে চলে যায়। এবং এই সময়ের প্রতীক মাঝিও ঠিক একইভাবে কারো দিকে তাকায় না, অর্থাৎ সময়কে বোঝানোর জন্যই এই উপমার ব্যবহার করা হয়েছে। শেষ। তারপরে আসে আবার নামবো সালাম রাজপথে, ব্যাখ্যা করো। ফেব্রুয়ারি 1969 কবিতাটি মনে রাখো, ফেব্রুয়ারি 1969 কিন্তু কিসের বলো দেখি? ফেব্রুয়ারি 1969 কবিতাটি গণ অভ্যুত্থানের পটভূমিতে রচিত। 1952 সালে ফেব্রুয়ারি মাসে সালাম যেভাবে রাজপথে নেমে বাংলার ভাষা আন্দোলনকে সার্থক করেছিল, ঠিক একই ধরনের আন্দোলন গণ অভ্যুত্থানে অবতারণা করার জন্য এবং বাঙালির বিজয়ে আন্দোলনে নামার জন্য সালামের রাজপথে নামার উপমাটি ব্যবহার করা হয়েছে। অর্থাৎ আবারও বাঙালিরা সালামের মতো রাজপথে প্রাণ দিতে প্রস্তুত, আন্দোলন করার জন্য এবং আন্দোলনে সার্থক হওয়ার জন্য। ঠিক আছে। তারপরে আসি যদিও এসেছো তবু তুমি তারে করিলে বৃথাই, বলতে কি বোঝানো হয়েছে? এই লাইনটা একটু কনফিউশন। যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথাই, এইটা কার বক্তব্য বলো দেখি? এটা হলো কবি ভক্তের বক্তব্য। কি? যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথাই, এই বক্তব্যটি কেবল তাহারই পরে মনে কবিতায় কবি ভক্তের বক্তব্য, যেখানে বসন্ত আসার পরেও কবির বসন্তকে বরণ করে না নেওয়ার বিষয়ে তার মনের কি বলো দেখি? ক্ষোভ প্রকাশ পেয়েছে। কি প্রকাশ পেয়েছে? ক্ষোভ প্রকাশ পেয়েছে। কেন? কারণ হচ্ছে স্বামী হারানোর বেদনায়, রিক্ততায় তাহারই পরে মনে কবিতায় কবি বসন্তকে বরণ করে নেওয়ার জন্য কোনো আগ্রহ প্রকাশ করেন না, এবং তার এহেন আচরণেই কি বলো দেখি? কবি ভক্ত কবিকে বসন্ত আসার পরেও কবি বসন্তের প্রতি কোনো আগ্রহ না দেখায় তার মনের ক্ষোভ প্রকাশের জন্য এই বক্তব্যটি বলেছে। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। তারপরের লাইন হচ্ছে বাংলাকে রাষ্ট্রভাষা না করে উপায় নাই। উক্তিটি কোথাকার? বাংলাকে রাষ্ট্রভাষা না করে উপায় নেই বক্তব্যটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 52 দিনগুলি কি থেকে? 52 দিনগুলি নামক আত্মজীবনীমূলক গল্প থেকে নেওয়া, যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নুরুল আমিনের ব্যক্তিত্বহীনতা এবং সিদ্ধান্তহীনতার সমালোচনা করেন এবং বলেন আমলাতন্ত্র তাকে কোথায় নিয়ে গেল, অর্থাৎ তার সিদ্ধান্তহীনতার কারণে এবং বাঙালি ছাত্রদের উপরে গুলিবর্ষণ করার কারণে পাকিস্তানের হাতে আর কোনো উপায় নেই। তিনি তার রাজনৈতিক বিচক্ষণতা থেকে সেখানে বলেন যে এমন ধরনের ঘটনার অবতারণা করার জন্য পাকিস্তানের হাতে আর কোনো সুযোগ নেই। তারা যদি আন্দোলনকে থামাতে চায় তাহলে তাদেরকে বাংলাকে রাষ্ট্রভাষা অবশ্যই করতে হবে। এই বিষয়টি বোঝানোর জন্যই তিনি এখানে তার রাজনৈতিক ও দার্শনিক চেতনার প্রকাশ করেছেন। ঠিক আছে, ওকে। তারপরে নেক্সট বক্তব্যটিতে যাই। এদেশের বুকে 18 আসুক নেমে, চরণটি ব্যাখ্যা করে। এটা তোমরা সবাই পারবা। এই জায়গায় কবি 18 বলতে তারুণ্যের মাধ্যমে দেশের উন্নতি করার, এটা তোমরা নিজেরা ব্যাখ্যা পারবে, এটাতে সময় না দিই। মা অন্নপূর্ণার কোলে গজাননের ছোট বাইটি, এই বক্তব্যটির দ্বারা অনুপম যে এখনো স্বাবলম্বী নয় এবং তার ব্যক্তিত্বহীনতাকে ব্যঙ্গার্থে এই বিষয়ের সাথে তুলনা করা হয়। মা অন্নপূর্ণা বলতে হিন্দু পুরাণের দেবী দুর্গার কথা বলা হয়, যার ছোট্ট ছেলের নাম কার্তিক। এই কার্তিকের সাথেই অপরিচিতা গল্পে অনুপমের তুলনা করা হয়। ছোট্ট শিশু কার্তিক যেভাবে মায়ের উপর নির্ভর, ঠিক একইভাবে ব্যঙ্গার্থে অনুপম যে নিজে স্বাবলম্বী নয়, সিদ্ধান্তের জন্য তাকে যে তার মা বা পরিবারের উপর নির্ভর করতে হয়, তার এমন ব্যক্তিত্বহীনতা ও পরনির্ভরশীলতাকে বোঝানোর জন্যই ব্যঙ্গার্থে এই বক্তব্যটি ব্যবহার করা হয়েছে। তারপরে কি আসে? লোকজন বিপ্লবে ফেটে পড়েছে কেন? লোকজন বিপ্লবে ফেটে পড়েছে কেন?
সোজা কথা, লোকজন বিপ্লবে ফেটে পড়বে কেন? এই যে ফেব্রুয়ারি 1969-এর ওই আলোচনা, কি বলো দেখি? ফেব্রুয়ারি 1969 কবিতায় আন্দোলনে একত্রিত বাঙালির, কি বলো দেখি? একত্রিত বাঙালির পুনরায় ভাষা আন্দোলনের মতো বৃহৎ আন্দোলনকে বোঝানোর জন্যই বক্তব্যটি ব্যবহার করা হয়েছে। ঠিক আছে? গণ অভুষ্পাপনের উচ্চারণ কিভাবে? গণ অভ্যুত্থান, এটা কোন শব্দ ভাইয়া? ও সোনার তরী থেকে মাঝি চলে যাওয়ার সময় কোনো দিকে তাকায়নি কেন? ঠিক আছে, সোনার তরী কবিতায় মাঝিকে মহাকালের প্রতীক, মাঝির রূপক অর্থ হলো মহাকালের প্রতীক। সময়ের চলমান গতি মহাকালের সৃষ্টি করে এবং এই মহাকালে সময় কখনো থেমে যায় না। সোনার তরী কবিতায় মাঝিকে রূপক অর্থে মহাকালের প্রতীক হিসেবেই ব্যবহার করা হয়েছে, যে যেমনভাবে সময় কখনো কোনোভাবেই কারোর জন্য থেমে থাকে না এবং কোনো দিকে কি ঘটলো তা তাকায় না, ঠিক একইভাবে মাঝিও কারো দিকে তাকায় না, নিজ গতিতে চলে যায়, যেভাবে সময় আমাদের জীবন থেকে চলে যায়। নানাভাবে ব্যাখ্যা করতে পারো ভাইয়া, এক একবার এক একটা ব্যাখ্যা হবে, থিম একটাই, যে মাঝি হচ্ছে মহাকালের প্রতীক, সময় যেভাবে থামে না মাঝিও থামে না, সময় যেভাবে ডোন্ট কেয়ার, তুমি মরে যাও সময় চলে যাবে, তুমি মরে গেলেও কি সময় তোমার জন্য থামে থাকবে? থামে থাকবে না। দ্যাটস দ্য ফ্যাক্ট। ওকে, ঠিক আছে। মহাকাল মানেই হচ্ছে সময়ের, কি কাল মানে কি? সময়। মহাকাল মানে বৃহত্তর অর্থে সময়। দ্যাটস ইট, আর কিছুই না ভাইয়া। ওকে, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তারপরে হচ্ছে পদ্ম এর ব্যাখ্যা, সেই ফুল আমাদেরই প্রাণ। এই লাইনটা তোমাদের জন্য বলি, আর 5টা ব্যাখ্যা করব। ওকে, আর 5টা ব্যাখ্যা করে আবার এমসিকিউ এ যাব। 5 নাম্বার, রেইনকোট পরার পর থেকে নুরুল হুদার হাত পা কেন শিরশির করতে থাকে? এটাই তো ব্যাখ্যা করো। তো রেইনকোট গল্পে একজন ভীরু প্রকৃতির মানুষের মাঝে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনা উজ্জীবিত হওয়ার ঘটনা বোঝাতেই এই বক্তব্যটি ব্যবহার করেছে। রেইনকোট গল্পের রেইনকোটটি মূলত মুক্তিবাহিনী এর মিন্টু, যিনি বক্তব্যের মূল কথক নুরুল হুদার শ্যালক। সে যেমন মুক্তিযুদ্ধ করে দেশের জন্য নিজেকে বিলিয়ে দিতে পেরেছে, নুরুল হুদার মাঝে তেমন সাহস ছিল না, কিন্তু তারপরেও পাকিস্তানের হাতে বন্দি থাকা অবস্থায় তাদের শাসন শোষণের মাঝে সে যখন নিজেকে মুক্তিবাহিনীর একজন হিসেবে, কি বলো দেখি, গণ্য করা হচ্ছে এই বিষয়টি দেখে, তখন তার মাঝে সেই রেইনকোটটি পরার মাধ্যমে নিজেকে মুক্তিবাহিনীর অংশ হিসেবে চিন্তা করতে থাকে এবং তার মধ্যে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনা উজ্জীবিত হয়। এই চেতনা থেকেই, কি বলো দেখি, নুরুল হুদার হাত পা শিরশির করতে থাকে, অর্থাৎ তার মাঝে মুক্তিযুদ্ধ বা দেশপ্রেমের এক নতুন অনুভূতি, উদ্দীপনার সৃষ্টি হয়, যে অনুভূতিটা বোঝানোর জন্যই এই বক্তব্যটি ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, ওকে। কোট পরে মারা খাইছে কিসের জন্য? মুক্তিবাহিনী পাকিস্তানি আমার দেশে আসে, আমাকে বন্দি করে আমাকে প্রশ্ন করবে, এই তুমি এটা করছো কেন? আমার দেশের মাটিতে আমি আছি, আমাকে আসে বলবে আমার ব্যক্তিত্বের দরকার নাই তো, আর আমার বাঁচারও দরকার নাই। আমাকে যদি খুন করে আমার পরকালে কি? আমার পরকালে জান্নাত ধরা, কেননা আমার বাঁচার অধিকার ছিল, আমি অন্যের হাতে খুন হয়েছি, তো আমার পরকালেও নাই সমস্যা। শহীদের মৃত্যু মানে বুঝছো, সবচেয়ে কি ভালো মৃত্যু। সেই জায়গায় আমার দেশে বসে এক পাকিস্তানি আসে, আমার দেশকে নিয়ে, আমার দেশের সার্বভৌমত্ব নিয়ে আমাকে প্রশ্ন করছে, আমার রক্ত এমনিতেই গরম হবে। মারা খাইলো কিভাবে বলো? এটাই তো মুক্তিযোদ্ধাদের চেতনা ছিল। হ্যাঁ, দেশপ্রেমের চেতনায়। গুড। তারপরে এখনো কোথায় ছিলাম? সেই ফুল আমাদেরই প্রাণ। তো ফেব্রুয়ারি 1969 কবিতায়
কবি ভাষা আন্দোলনের বক্তব্য করতে গিয়ে সেখানে আমাদের বাংলা ভাষার উপমা বোঝাতে কি বলো দেখি, সেই ফুল আমাদেরই প্রাণ বক্তব্যটির কি করেছেন, অবতারণা করেছেন। এখানে সেই ফুলটি হলো আমাদের বাংলা ভাষা, এবং এই বাংলা ভাষা যে আমাদের প্রাণ, এই বিষয়টি বোঝানোর জন্য এই বক্তব্যটি করা হয়েছে। তাহলে সেই ফুল আমাদেরই প্রাণ, এখানে সেই ফুল কোন ফুল, সেই ফুল হচ্ছে আমাদের নিজের ভাষা বাংলা ভাষা। ওকে, ঠিক আছে। তারপরে এ রঙের বিপরীতে আছে অন্য রং, এই লাইনটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফেব্রুয়ারি 1969 বেশ কিছু লাইন আছে, মনোযোগ দিবা। কি বলো দেখি, এ রঙের বিপরীতে আছে অন্য রং বলতে কি বোঝানো হয়েছে? তো এই জায়গায় মূলত ফেব্রুয়ারি 1969 কবিতায় যে রঙের কথা বলা হয়েছে সে রং হলো কৃষ্ণচূড়ার রং, যা বাঙালির 21-এর চেতনা। এই রঙের বিপরীতে কবি আরও একটি রঙের তুলনা করেছেন, যেই রঙটি হলো পাকিস্তানি শাসন শোষণ এবং একই সাথে বাঙালির বিরুদ্ধে তাদের ষড়যন্ত্র। এই অন্য রং বলতে মূলত পাকিস্তানি শাসকদের অন্যায় শোষণ এবং বাংলা ভাষা বাঙালির বিরুদ্ধে তাদের ষড়যন্ত্রকে বোঝাতেই অন্য রং বা 21-এর চেতনার বিপরীত রঙের অবতারণা করা হয়েছে। তাহলে অন্য রং ইকুয়ালস টু কি, পাকিস্তানি শাসকদের শাসন, অন্যায় শাসন শোষণ ও তাদের ষড়যন্ত্র। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। তারপরে সারা দেশে ঘাতকের অশুভ আস্তানা। সারা দেশে ঘাতক কারা? এখানেও ঘাতক হচ্ছে পাকিস্তানি শাসক গোষ্ঠী, এবং তাদের অশুভ আস্তানা বলতে আমাদের বাংলায় তাদের অবৈধ শাসনকে বোঝানো হয়েছে। ঠিক আছে, এগুলো আর লাইন বলতে গেলে অনেক কথা হয়ে যায়। ঠিক আছে, তারপরে দেখো কি, তারপরে আসে আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে, শহরের পথে কেমন নিবিড় হয়ে। এটা খুবই দরকার। ফেব্রুয়ারি কি বলো দেখি, ফেব্রুয়ারি মাসে কৃষ্ণচূড়া ফুল ফোটে, অর্থাৎ যেভাবে 1952 সালের ফেব্রুয়ারি মাসে 21-এর চেতনায় বাঙালিরা রাজপথে নেমেছিল, ঠিক একইভাবে 1969 সালের গণ অভ্যুত্থানে স্বাধীনতার চেতনায় বাঙালিরা আবার রাজপথে নেমেছে। এই রাজপথে নামা বোঝাতেই এই বক্তব্যটি ব্যবহার করেছে। এই কৃষ্ণচূড়া ফুল ফোটা মানে গাছে ফুল ফোটেনি, বরং কি বলো দেখি, এটাই কবিতার ভিতরের অর্থ তোমাদেরকে খুঁজতে হবে। বরং 21শে ফেব্রুয়ারির সময় 1952 সালে যেভাবে রাজপথে বাঙালি নামছিল, ঠিক একইভাবে গণ অভ্যুত্থানের জন্য বাঙালিরা রাজপথে নেমেছে। ক্লিয়ার? ওকে, তারপর আরো প্রচুর আছে, এগুলো করতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে। তোমাদের লাইনগুলো দিয়ে দিচ্ছি, এবং এই তার বাইরে তোমাদের জন্য আমার হাতের কি বলবো, হাতের অবস্থা খারাপ হয়ে গেছে। সোনারতরী কবিতা খুবই গুরুত্বপূর্ণ, একই তো উত্তর করা সহজ, খুব সুন্দর সুন্দর অর্থ আছে, ফুল মার্ক পাবা। সে কারণে সোনারতরী কবিতা, তারপরে হচ্ছে এই পিডিএফে তোমাদের জন্য টাইপ করে করে সোনারতরী কবিতা আছে। আর কি কি আছে বলো দেখি, বিদ্রোহী কবিতা আছে, অনেকগুলো কবিতা আছে। ঠিক আছে, প্রতিদান কবিতা আছে। তো কবিতার বেশ কিছু উত্তর দেওয়া আছে, সাজেশনও দেওয়া আছে এই পিডিএফটাতে, তোমরা সেগুলো করে নিবা। এখন কি আরো এমসিকিউ সলভ করবা কিছু, বলো দেখি। এখন বলো আমাকে, এখন একটু কিছুক্ষণ মাথাটা ঠান্ডা করো, আমাকে বলো ভাইয়ারা, তোমরা কি আরো কিছু এমসিকিউ সলভ করবা কিনা? যদি সলভ করতে চাও তাহলে সলভ করাবো। আর ক্লাসের শেয়ার এখনো 100 হয়নি, কি পিডিএফ দিব না আমি? ঠিক আছে, পিডিএফ তো সাথে সাথেই দিয়ে দেই ভাইয়া, কিন্তু তোমরা তো শেয়ার ডান করো না। তোমাদের জন্য এতগুলো বকবক করছি কেন বলো দেখি? যতজন আমাদের সাথে আসবে ততজনকে নিয়ে আমরা আমাদের জার্নিটাকে আরো সুন্দর করতে পারবো, তাই না? তো তোমাদের জন্য এই যে এত রাত জাগা পিডিএফ, সেই রাত জাগা পাখির পিডিএফ আমাদেরকে পড়তে হবে। ওকে, এমসিকিউ করাবো? ঠিক আছে, তো আগে 5টা মিনিট একটু রেস্ট নাও, অনেক কথা শুনলা, তার মধ্য থেকে তোমরা শেয়ারগুলো ডান করে ফেলো। ওকে,
না 5 মিনিট না, 2 মিনিট দেই, পড়ার মাঝে কোনো ব্রেক নাই। পড়া মানে পড়া, তোমাদের এখন এভরি সিঙ্গেল মিনিট গুরুত্বপূর্ণ। 2টা মিনিট দিচ্ছি, 173 জন আছো, এই প্রত্যেক জনে ক্লাসটা শেয়ার করবা, তারপর আমি আগাই। এখন বলবা এই ভাইয়া আমরা পড়তে আসছেন ফ্রি পড়াইতে, বারবার খালি শেয়ারের কথা বলেন, আপনাকে ভালো লাগে না। আগেই তোমাদেরকে বলছি আমি পড়ার মাঝে বলবো না, ইটস এ গিভ অ্যান্ড টেক রিলেশন। কেন? কারণ হচ্ছে আমরা পড়াইতে আসি তোমাদেরকে, যেন তোমাদেরকে নিয়েই আমাদের জার্নিটাকে আরও বড় করতে পারি, তাই না? তো প্রমোশন একটু করতে হয় আসলে ভাইয়া, তাছাড়া আর কিছু করার নাই। এই জন্যই তোমাদের কাছে বলবো না যে আমি কোনো কি বলে হাতেম তাই আসছি। আমার দায়িত্ব এডুকেশনে আমি কাজ করি, তো এই জন্যই যতজনকে নিয়ে আমি যত ভালোভাবে আমাদের জার্নিটা করতে পারবো, যতজনকে আমরা চান্স পাওয়াতে পারবো, আমাদের সার্থকতা এখানেই। ঠিক আছে, তো চলো 2 মিনিট হয়ে গেছে, যার যার করা মানে এটাই। এই জিনিসটা নিয়ে কেন যে কিছুজন কথা বলে যে এই ভাইয়া ক্লাসে আসে খালি শেয়ার করে, ভাইয়া অবশ্যই তোমাদের জন্য এতগুলো সময় দাও। আমরা কিন্তু যারা পড়াই সবাই হচ্ছে রানিং স্টুডেন্ট, আমাদের ক্লাস চলছে, আর ঢাকা ইউনিভার্সিটিতে বিভিন্ন ডিপার্টমেন্টে পড়ার যে পরিমাণে চাপ, সেই চাপের বাইরে আমরা কিন্তু তোমাদের জন্যই আসি। ঠিক আছে, কেননা এটা দায়িত্ববোধ আমাদের জায়গায়, এবং অন্যরা কিভাবে জানি না। আমার বরাবরই আমি তোমাদের জন্য একটা কথা বলি, কথাটা কি বলো দেখি? শিক্ষকের সার্থকতা শিক্ষা দান করতে পারায় নয়, শিক্ষার্থীকে তা অর্জন করতে সক্ষম করায়। এটাই আমার বক্তব্য সব সময়। কেননা আমার যখন তুমি পেইড ক্লাসে আসবা, তখন আমার পড়া একটা ক্লাসে আমি 3 ক্লাসে অপরিচিতা শেষ করি। এতগুলো ক্লাস কেন নেই ভাইয়া, সমস্যা কি? অপরিচিতার কম করে হলেও তোমরা আজকে একটা হইলেও এমসিকিউ ভুল করছো। এখনও আমি অপরিচিতা পুরাটা পড়াই নাই, পুরাটা পড়াইলে কম করে হলেও তোমার 10 থেকে 12টা এমসিকিউ ভুল যাবে। এখনও তোমরা 2 বছর পরে আসছো, কেন? কারণ ওই ইন ডিটেলস তোমাকে কেউ পড়ায় নাই। এখন সেদিকে ভাবে লাভ নাই। তোমাদের ডিউ আইসিইউ ব্যাচে তোমাদের সাথে আবার দেখা হবে। এখন মেবি তোমাদের অফার চলতেছে ডিউ আইসিইউ ব্যাচ, যেহেতু তোমাদের এইচএসসি পরীক্ষা শেষ হয়ে গেলে কিন্তু ঢাবির আইসিইউ ব্যাচ যেটা আছে আমাদের, ওটাতে কিন্তু তোমাদের অনেক বাড়ে যাবে। তো যদি পারো এখন ভর্তি হয়ে থাকিও, এগুলো কথা বাদ দিই, পরে ওটা তোমাদের ইচ্ছা। চলো এখন আমরা পড়ায় ব্যাক করি। ওকে, এই পিডিএফটা পুরাটাই পেয়ে যাবা। ওকে, ঠিক আছে, চলো। বাংলা সাহিত্যের প্রথম পত্র উপন্যাসের রচয়িতাকে? উত্তর করো। পিডিএফ গুলো আই এডুকেশনের গ্রুপে পাবা। ওকে, অফার প্রাইসটা আমি এখন আমার এক্সাক্ট মনে নাই, পেজে মেসেজ দিয়ে জেনে নিও। এখনই যদি ডিওআইসিইউ ব্যাচে ভর্তি হয়ে থাকো, অনেক কমে ভর্তি হতে পারবা, যেটা বেসিক কথা। যেহেতু পড়াচ্ছি যখন, আবার দেখা হবেই ক্লাসে, আগে থেকে করে রাখো। ওইটা দিয়ে তোমরা কি করতে পারো, আরও বই নিতে পারো। অ্যাডমিশন জার্নি তো এটা, তাই না? চলো এখন 170 জন বললাম, 70টা বাচ্চা মাত্র শেয়ার করছে। আচ্ছা ঠিক আছে, আমি বলবো না, ওটা তোমাদের উইলের কথা, আমার জাস্ট বলতে পারি এটুকুই। এটা তোমাদের উইলের কথা, আমি তোমাদেরকে ফোর্স করে কিছু আদায় করে নিতে পারি না। চলো এখন আমার পড়ানোর কাজ, আমি ব্যাক করে যাই। 2 মিনিট সময় দিছি, যার মনে হয়েছে করছো, যার মনে হয় নাই সে করো নাই। ওকে, চলো এখন বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাসের রচয়িতাকে? কাজী নজরুল ইসলাম। এখন পত্রোপন্যাস কি ভাইয়া? অনেকগুলো পত্র মিলে যে উপন্যাস হয় সেটাই পত্রোপন্যাস। জেনে রাখো কয়টা? 18টা পত্র, মোট 18টি পত্র মিলে কাজী নজরুল ইসলাম প্রথম পত্রোপন্যাস লিখেছেন। যেই পত্রোপন্যাসের নাম কি? যেই পত্রোপন্যাসের নাম হচ্ছে বাঁধনহারা। ঠিক আছে, ওকে, এটুকু জেনে রাখছো, এটুকুই এনাফ। এর বাইরে কবি পরিচিতির দরকার নেই। আমার পথ প্রবন্ধে লেখক নিজেকে কি হিসেবে অভিহিত করেছেন? কবি নিজেকে কি হিসেবে? অভিশাপ রথের সারথি হিসেবে কি করেছেন? অভিহিত করেছেন। এটাও তোমরা পারবা, পারবা না কি সেটাতে আমি যাচ্ছি। কাজী নজরুল ইসলামের মতে কার পক্ষে অসাধ্য সাধন করা সম্ভব? এটাও তোমরা পারবা। সত্যের দম্ভ যাদের মাঝে আছে। এখন আমার পথ যে পড়াচ্ছি, আমার পথে জেনে রাখো ভাইয়া, আমার পথে শব্দ মাত্র কয়েকটা। আমার পথে শব্দ হচ্ছে আত্মনির্ভরশীলতা, এগুলো হচ্ছে পজিটিভ। আমার পথে পজিটিভ কয়েকটা: সত্য,
আগুনের ঝান্ডা, আগুনের সম্মার্জনা। আমার পথ প্রবন্ধে আমার পথ হচ্ছে সত্যের পথ, এবং কি ভয়ের কথা আগে পজিটিভটা বলি। আমার পথ প্রবন্ধে যত কিছু আছে নিজের উপর নির্ভর করবা, নিজের শক্তিকে জানবা। ও আরেকটা কথা আছে পজিটিভ, নিজের শক্তি, এই রিলেটেড যা থাকবে সেটাই উত্তর। আত্মনির্ভরশীলের সমার্থক শব্দ অনেক, আত্মনির্ভরশীল, স্বাবলম্বী। তাহলে আমার পথ প্রবন্ধে কবি আমাদেরকে আত্মনির্ভরশীল করতে চেয়েছেন। কবির পথকে, কবির পথ হচ্ছে সত্যের পথ। কোন পথ ছাড়া কোনো পথই কবির বিপরীত পথ না। খুব ভালো করে প্রশ্নটা শুনো, কোন পথ ছাড়া কোনো পথই কবির বিপরীত পথ নয়, মানে হচ্ছে কোন পথটা ছাড়া সব পথই কবির জন্য ভালো। তো এটার উত্তর হবে সত্যের বিপরীত পথ। অর্থাৎ সত্যের বিপরীত মানে হচ্ছে মিথ্যা, মিথ্যার পথ হচ্ছে কবির জন্য কি বলো দেখি, কবির জন্য খারাপ, বাকি সব পথ ভালো। ঠিক আছে, অর্থাৎ কবির সত্যের বিপরীত পথ। তার বাইরে কবি কোন পথে হাঁটে, সত্যের পথে। কবি কিসের কথা বলে, সত্যের কথা বলে। কবি কি হতে চান, আত্মনির্ভরশীল হতে চান, নিজের উপর নির্ভর করতে চান। এই নিয়ে এই আলোচনা, এই কয়টা শব্দ মনে রাখবা। কিভাবে আত্মশক্তি অর্জন করবে, নিজেকে চেনার মাধ্যমে, নিজেকে জানার মাধ্যমে, নিজের সত্যকে জানার মাধ্যমে। এই কয়েকটা কথা মনে রাখলে এনাফ। এবং নেগেটিভ দিকে তোমাকে মনে রাখতে হবে কয়েকটা কথা। এটা গেল পজিটিভ। নেগেটিভ দিকে কথা হচ্ছে বিনয়, মিথ্যা, পরাবলম্বন। এই তিনটা থিমের কথা মনে রাখলেই তুমি আমার পথের নেগেটিভ দিকের প্রশ্নগুলো উত্তর করবা। ও এখানে একটা পজিটিভ দিকে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে অহংকার, অহংকার বা দম্ভ, অহংকার বা দম্ভ। তো মিথ্যা বিনয়ের চেয়ে ভালো কি অহংকার, মিথ্যা বিনয়ের চেয়ে ভালো কি অহংকার। কি সত্যকে ধ্বংস করে দেয় মিথ্যা বিনয়, মিথ্যা বিনয়ের চেয়ে ভালো কি অহংকার ভালো, সত্যকে ধ্বংস করে দেয়। কি বলো দেখি, মিথ্যা বিনয়। এবং সত্যের আগুনকে মুছে ফেলে কি মিথ্যা। তার বাইরে গান্ধীজি আমাদেরকে কি শিখিয়েছেন, গান্ধীজি আমাদের শিখিয়েছেন নিজে কি স্বাবলম্বী হওয়া, কিন্তু গান্ধীজি আছেন এই কথাটির অর্থ কি, মানে হচ্ছে অন্যের উপর নির্ভর করা। ঠিক আছে, গান্ধীজি শিখাইছে আমাদের নিজের পায়ে দাঁড়ানো, কিন্তু আমরা বলতেছি গান্ধীজি তো আছেন, আমাদের কিছু করা লাগবে না, গান্ধীজি আছেন, এই কথাটার অর্থ হচ্ছে পরাবলম্বন। তাহলে নেগেটিভ থিমে মিথ্যা বিনয় বা বিনয়, মিথ্যা, এইগুলো, এই কথাগুলো আর পরাবলম্বন, এই রিলেটেড অপশন দেখে উত্তর করবা। এই দিকে গেলে আত্মনির্ভরশীল, সত্য, সত্যের পথ, নিজের শক্তিকে আত্মশক্তি অর্জন করা, এবং আগুনের সম্মার্জনা। আর অহংকার, মিথ্যা বিনয়ের চেয়ে আমার অহংকার ভালো। এখানে কবি সদম্ভ অহংকার করেছেন, দম্ভ প্রকাশ করেছেন, তার কাছে নিজেকে চেনার দম্ভই বড় মনে হয়। এগুলো পজিটিভ দিক, এগুলো নেগেটিভ দিক, এগুলো অপশনে পাইলেই উত্তর করে দেবা। ঠিক আছে, ওকে। ঘুম চলে আসে, সুন্দর করে গিয়ে ঘুমায় যাও, কোনো সমস্যা নাই। তোমার পরীক্ষা এখনো অনেক দিন আছে, পরীক্ষার হলে গিয়েও চাইলে ঘুমাইতে পারো। বাংলা ফার্স্ট পেপার ইন ডিটেলস পড়ো না দেখেই পরীক্ষার হলে গিয়ে তোমার হচ্ছে রেজাল্টটা দেখেও ঘুমায় যাইও, রেজাল্টটা যদি আশানুরূপ না হয়। দোয়া করবো যেন তুমি সেই ঘুমটা তোমার না আসে, লাইফের ডিসিশন তোমার সেটা যেন তোমার ভালোভাবে হয়। ঠিক আছে, ওকে। তারপরে আত্মাকে চিনলে কিভাবে আত্মনির্ভরশীলতা আসে বলে প্রাবন্ধিক উল্লেখ করেছেন। আত্মাকে চিনলে ওই যে নিজের শক্তি বলছে না, নিজের শক্তিকে জানার মাধ্যমে। ঠিক আছে, তারপর আসে কোনটি কাজী নজরুল ইসলামের রচিত প্রবন্ধ গ্রন্থ। যুগবাণী, এগুলো ইয়া থেকে, কবি পরিচিতি থেকে পড়ে নিবা। কাজী নজরুল ইসলাম প্রকাশিত প্রথম রচনার নাম কি, বাউন্ডুলের আত্মকাহিনী। এটাও কবি পরিচিতির প্রশ্ন। গেল গেল এগুলো গেল। আমার পথে লেখক কাকে নমস্কার জানিয়েছেন, লেখক নিজের সত্যকে নমস্কার জানিয়েছেন। এবং আমার পথ প্রবন্ধে কিসের ভয়ের কথা বলা আছে, ভয়ের কথা বলা আছে দুইটা। কি কি বলো দেখি, একটা হচ্ছে রাজভয় আর একটা হচ্ছে লোক ভয়।
কয়টা ভয়ের কথা? রাজভয় আর লোক ভয়ের কথা। কয়টা ভয়ের কথা? দুইটা ভয়ের কথা বলা আছে, রাজভয় এবং লোক ভয়। ঠিক আছে? 1922 সালেও 100 বছর একজন বলেছে বিদ্রোহী কবিতা 1922 সালে অগ্নিবীণা কাব্যগ্রন্থের ভিতরেই সেকেন্ড কবিতা হিসেবে পাবলিশ হয়। তাহলে 1922 সালে বিদ্রোহী কবিতা পাবলিশ হয়, এবং তাহলে সেটা কত সাল হবে? 100 বছর 2022 সাল। ওকে, আমার পথ প্রবন্ধে গেল। তারপরে আসে নিচের হাত দ্বারা কোনটি বোঝায়? আমরা মানব কল্যাণে চলে আসছি। নিচের হাত দ্বারা কোনটি বোঝায়? দ্রুত উত্তর করো। খুব সুন্দর একটা পোস্ট গেছে তোমাদের জন্য। ইয়েস, যদি তোমাদের পরীক্ষার সময় বাড়ে তবে তোমাদের জন্য আমরা আসতেছি, চিন্তা করিও না। ঠিক আছে? এই রিসেন্টলি একটা তোমাদেরকে নিয়ে পোস্ট গেল এডুকেশন থেকে, যে এটা নিয়ে আমরাই কথা বলছিলাম, যে এইভাবে তোমাদেরকে মোটিভেট করার জন্য। এখন তোমাদের মাথায় ঝামেলা যে আসলেই কি আমাদের পরীক্ষা হবে কি না। এখনও যেহেতু বোর্ড থেকে কোনো নির্ধারিত সিদ্ধান্ত আসেনি, যদি আসে তুমি 100% জানতে পারবা, কিন্তু তোমার এইম থাকবে তোমার 30 তারিখেই পরীক্ষা। এই যে ভাইয়া আজকে তোমার সিলেবাস শেষ করার মতো করে পড়া বুঝাই দিচ্ছে, ঠিক একইভাবে তোমাদেরকে পড়তে হবে। যদি তোমাদের ডেট বাড়ে, তোমাদের নাটক আর উপন্যাসে সবচেয়ে বাজে অবস্থা। আমি যদি এখন এসে তোমাদের নাটক আর উপন্যাসে প্রপার একটা ক্লাস নেই, তোমরা অনেকেই এমসিকিউ বেশ কয়েকটা উত্তরই করতে পারবা না। কেন পারবা না সেটাও জানি, কেননা তোমরা সেইভাবে প্র্যাকটিস করোনি। কিন্তু তোমাদেরকে সেগুলোর উপরে বেশ কিছু এমসিকিউ দিয়েছি আমি, ওগুলো সব সুন্দরভাবে সলভ করবা। ঠিক আছে? নাটক আর উপন্যাসের এমসিকিউগুলো সবগুলো একদম মিলে মিলে করবা। তার বাইরে মনে রাখবা পরীক্ষা তোমাদের ধরতে হবে 30 তারিখে। যদি না হয় তোমাদের জন্য আছি, আরও ভালো প্র্যাকটিস করাবো, আরও প্রিপেয়ার করাবো। বাট এখন এটাই মাথায় রাখো, আর অন্য কোনো চিন্তা করবা না। অনলাইনে আসবা যখন ক্লাসের টাইম, তার বাইরে সারাদিন পড়াশোনায় ডেডিকেট করো। ঠিক আছে? ওকে, পিডিএফ এডুকেশনের পেজে দিয়েছি। ওকে, পেজে পোস্ট করা আছে। বলছি তো, যদি তোমাদের পরীক্ষা না হয় তাহলে ক্লাস না হলে তোমাদের এখনো ইংরেজিতে আরও টপিক বাকি আছে। ইংরেজি নিয়েও অনেকেরই ভয়, সেটাও করবা। ওকে, নিচের হাত দ্বারা কোনটি বোঝানো হয় দেখি সবাই কি উত্তর করেছো? আত্মমর্যাদাহীন। ইয়েস, সবসময় উপরের হাত নিচের হাত অপেক্ষা উত্তম। ঠিক আছে, তার বাইরে চলো আমরা পরবর্তী প্রশ্নে যাই। ভিক্ষা গ্রহণকারীর দীনতার প্রতিফলিত অবস্থাকে লেখক কি হিসেবে অভিহিত করেছেন? প্রশ্নটা একটু বড়। ভিক্ষা গ্রহণকারীর দীনতার প্রতিফলিত অবস্থাকে লেখক বিভৎস বলে অভিহিত করেছেন। তারপরে লেখকের মতে একটি রাষ্ট্র কিভাবে আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক সৃষ্টি করতে পারে। মানব কল্যাণে প্রচুর এমসিকিউ আছে এবং এই এমসিকিউগুলো তোমরা ভুল করো, এই জন্য কনফিউজিং প্রশ্নগুলোই জাস্ট দেওয়া। এটা করো দেখি, উত্তর করো। এই প্রশ্নের উত্তর করো। লেখকের মতে রাষ্ট্র কিভাবে আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক সৃষ্টি করতে পারে? সবাই বলছো ক্ষয়। ইয়েস, হাত পাতা বা চাটুকারিতাকে প্রশ্রয় না দেওয়ার মাধ্যমে। গুড জব, তাহলে তোমরা ভালো করেই পড়েছো। গুড জব। নেক্সট কোশ্চেনে যাও। নেক্সট কোশ্চেন হচ্ছে মানব কল্যাণের প্রাথমিক সোপান রচনার দায়িত্ব কার? এটা পারতেই হবে।
বলো, এই জায়গায় একটা কনফিউশন আছে, ক্লিয়ার করে দে। ঠিক আছে, এই জায়গায় একটা কনফিউজিং কোশ্চেন আসবে, এটা আমি ক্লিয়ার করে দিব, আগে এটার উত্তর করো। মানব কল্যাণের প্রাথমিক সোপান রচনার দায়িত্ব কার? এ দেখি একাই 10টা উত্তর করতেছে রে। কেউ বলছে ক, খ, গ, ডি, ডি, ডি। সবচেয়ে বড় ভুল যারা গ, ঘ এই তিনটা জীবনেও হবে না। কেন হবে না? এই একটা শব্দের জন্য, ব্যক্তি ব্যক্তি ব্যক্তি। মানব কল্যাণ কখনো ব্যক্তি কেন্দ্রিক হতে পারে না। মানব কল্যাণ কখনো কি হতে পারে না? ব্যক্তি কেন্দ্রিক। এবং মানব কল্যাণ কখনো কি হতে পারে না? মানব কল্যাণ কখনো স্বয়ম্ভু হতে পারে না। স্বয়ম্ভু মানে নিজে নিজে কখনো মানব কল্যাণ করা যায় না। মানব কল্যাণ হতে হবে পরিবার, সমাজ ও রাষ্ট্রের। সোজা কথা, মানব কল্যাণ যদি তুমি আসলেই মানব কল্যাণ করতে চাও, তাহলে তোমাকে অবশ্যই অবশ্যই কি করতে হবে? অবশ্যই অবশ্যই যৌথভাবে মানব কল্যাণের দায়িত্ব নিতে হবে। সবাই মিলে সমাজের অবস্থা উন্নয়নের চেষ্টা করতে হবে। এই বাড়ির বাইরে গিয়ে ভিক্ষা দিয়ে আসলে মানব কল্যাণ হয় না। মানব কল্যাণের খুবই কি বলো দেখি, মানব কল্যাণের কুৎসিত রূপ আমরা কোথায় দেখতে পারি? রেড ক্রিসেন্ট বা এরকম বিভিন্ন সংস্থার সংখ্যা বেড়ে যাওয়ার মাধ্যমে দেখতে পারি। মানব কল্যাণের একটা কুৎসিত রূপ কি? সেটা হচ্ছে কি বলো দেখি, কাঙালি ভোজ। এগুলো জেনে রাখো। ওকে, তারপরে চলো, লেখকের মতে মানব কল্যাণ কি হতে পারে না? এই যে আগেই বললাম, ব্যক্তিকেন্দ্রিক বা স্বয়ংভূ হতে পারে না। লেখকের মতে মানব কল্যাণের কোন রূপ দেখার জন্য দূরে যেতে হবে না, কাছেই দেখতে পারবো? ওই যে কুৎসিত রূপ। তারপরে এই দেখো, এক কথায় প্রশ্ন হয়ে গেল। এইবার বলো, রিলেশনশিপ ইজ দ্য ফান্ডামেন্টাল ট্রুথ অফ দ্য ওয়ার্ল্ড অফ অ্যাপিয়ারেন্স। আবারও, রিলেশনশিপ ইজ দ্য ফান্ডামেন্টাল ট্রুথ অফ দ্য ওয়ার্ল্ড অফ অ্যাপিয়ারেন্স। বক্তব্যটি কার? কাজী নজরুল ইসলাম, প্রমোদ চৌধুরী, রবীন্দ্রনাথ ঠাকুর নাকি আবুল ফজল? উত্তর করো। যারা ক্লাস করছো, পিডিএফ কোথায় পাবা? আই এডুকেশন অফিসিয়াল গ্রুপ দিয়ে সার্চ দিয়ে রাখো। গ্রুপে রেগুলার তোমাদের বড় ভাইয়াদের বিভিন্ন, অলরেডি আমাদের সেকেন্ড টাইম ব্যাচ শুরু হয়ে গেছে। দেন 25 খুবই অ্যাক্টিভলি ক্লাস করতেছে। 25-এ কিন্তু আমাদের প্রচুর স্টুডেন্ট ক্লাস করতেছে। তো 25-এর যারা আছো তাদেরও ওই যে পোস্ট হয়, তাই অনেক পোস্ট হারিয়ে যেতে পারে। চিনে রাখো, জিহাদ আরমান স্বর্ণ স্যারের একটা পোস্ট যাবে, যেখানে রেগুলার তোমাদের এরকম যতগুলো কনফিউজিং টপিক আছে সেগুলো নিয়ে আমি রিলস দিব। এবং একই সাথে আমার পোস্টে তোমাদের কি থাকবে বলো দেখি? তোমাদের হচ্ছে পিডিএফের লিঙ্ক থাকবে। তো সেটা চেক করে নিয়ে দেখে নিও। যেমন লাস্ট আমি ফার্স্ট পিডিএফটা দিয়েছি, সেটা তোমরা অনেকেই দেখতে পারোনি, বা আমার ইনবক্সে যতগুলো মেসেজ আসছে ততজন তোমরা দেখোই নাই। তো সেইটা হচ্ছে একটা বিষয়। তো তোমাদেরকে দেখার জন্য আমি খুব সুন্দরভাবে দিয়ে দিব, তোমরা সবাই পিডিএফটা কালেক্ট করে নিবা। ওকে, ঠিক আছে। রবীন্দ্রনাথ ঠাকুর, ইয়েস, উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। ভুল করিও না ভাইয়া। মানব কল্যাণ লিখছে কে? আবুল ফজল। বাট এই উক্তিটা তার লেখা নয়, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি। কোথা থেকে নেওয়া? হিবার্ট বক্তৃতামালায়। কোথা থেকে নেওয়া? তার হিবার্ট বক্তৃতামালা থেকে নেওয়া। তাহলে এই বক্তব্যটা কোথা থেকে নেওয়া? হিবার্ট বক্তৃতামালা। বক্তব্যটা কার? রবীন্দ্রনাথ ঠাকুরের। কিন্তু মানব কল্যাণ লিখেছে কে? আবুল ফজল। ওকে, ঠিক আছে। সেম এরকম আরেকটা বক্তব্য আছে, সেই বক্তব্যটা কি বলো দেখি? তুমি অধম বলিয়া আমি উত্তম হইব না কেন? বক্তব্যটা কি? তুমি অধম বলিয়া আমি উত্তম হইব না কেন? এই বক্তব্যটা কার বলো দেখি? কে পারবা? না, বাংলা সেকেন্ড পেপারের ম্যারাথন ক্লাস হবে, বাংলা ফার্স্ট পেপারের আজকেই
লাস্ট ম্যারাথন ক্লাস। ওকে, সে বলুক, সমস্যা কি? উত্তর করো, উত্তর করো দ্রুত। কি বলছি, তুমি অধম বলিয়া আমি উত্তম হইব না কেন, বক্তব্যটি কার? বঙ্কিমচন্দ্রের। রবীন্দ্রনাথ ইংরেজি জানতো না রে ভাই, সে ব্যারিস্টারি পড়তে গেছে, ইভেন সে যে নোবেল পাইছে। রবীন্দ্রনাথ ঠাকুরের এই জিনিসটা জেনে রাখো, গীতাঞ্জলি বাংলার জন্য তিনি নোবেল পাননি। রবীন্দ্রনাথ ঠাকুর নিজে গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ করেছেন, যেটার নাম হচ্ছে গীতাঞ্জলি সং অফারিংস। তারই নিজের অনুবাদ করা গীতাঞ্জলির জন্য, অর্থাৎ গীতাঞ্জলি সং অফারিংস ইংরেজি বইটার জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। কত সালে? 1913 সালে, এশিয়ার মধ্যে ফার্স্ট। ঠিক আছে, ওকে। বঙ্কিমচন্দ্র, তুমি অধম বলিয়া আমি উত্তম হইব না কেন, এটাও মানব কল্যাণে উক্তিটি আছে। উক্তিটি কার? উক্তিটা হচ্ছে বঙ্কিমচন্দ্রের। একজন উত্তর করেছে, কংগ্রাচুলেশনস। কে উত্তর করছে রে? নামটা দেখি তার, তার নামটা বলি। হ্যাঁ, মোখলেসুর রহমান, তোমার উত্তর ঠিক আছে, সেটা বঙ্কিমচন্দ্র বলেছে। ওকে, তারপরে জাতীয় যৌথ জীবন আর যৌথ চেতনার প্রতীক কোনটি, বলো দেখি। এটার উত্তর করো। জাতীয় যৌথ জীবন আর যৌথ চেতনার প্রতীক কোনটি? বঙ্কিমচন্দ্র না রে, ঠিক আছে, বকরিম না, বঙ্কিম। বকরিম বানাইছো কেন? দেখে ক্রিম বানাই দিছো, বঙ্কিমচন্দ্র নামে কেউ নাই। আচ্ছা, রাষ্ট্র, ইয়েস, যৌথ চেতনা। কিন্তু সমাজের ক্ষুদ্রতম একক কি? তোমরা সমাজ বিজ্ঞানে অলরেডি পড়ে আসছো, সমাজের ক্ষুদ্রতম একক হচ্ছে পরিবার। ওকে, তারপরে লেখকের মতে বর্তমানে রাষ্ট্র, জাতি, সম্প্রদায় ও গোষ্ঠীগত চেতনা মানুষকে কি করে? লেখকের মতে বর্তমানে রাষ্ট্র, সম্প্রদায় ও গোষ্ঠীগত চেতনা মানুষকে কি করে? উত্তর করো। বিভক্ত, ইয়েস। লেখ শুনে রাখো, যখনই রাষ্ট্র, জাতি বা সম্প্রদায় আলাদা আলাদা পরিচয় হবে, বিভক্ত, এবং বিভক্তিকরণ কখনো মানব কল্যাণ হতে পারে না। মানব কল্যাণের পথে অন্যতম অন্তরায় কি? বিভক্তিকরণ। ঠিক আছে, তাহলে বিভক্তিকরণের চেতনা মানব কল্যাণকে বাধা দেয়। এবং এটা কিভাবে হয়? এই যে বর্তমানে রাষ্ট্র, জাতি, সাম্প্রদায়িক চেতনা মানুষকে বিভক্ত করছে। ঠিক আছে, কোন মনোভাবের দ্বারা মানব কল্যাণ করা যায় না? কোন মনোভাব? বিভক্তিকরণের মনোভাব আগেই বলে দিয়েছি, তাহলে এই শব্দগুলো মনে রাখবা। বিভক্তিকরণ মানব কল্যাণ হতে পারে না, স্বয়ম্ভু বা ব্যক্তিকেন্দ্রিক হতে পারে না। আমাদের আশেপাশে আমরা মানব কল্যাণের কুৎসিত রূপ দেখি, যেমন কি রেড কিসেন, কাঙালি ভোজ। ঠিক আছে, তারপরে সংকীর্ণতা ও গোড়ামি মুক্ত উদার মানসিকতার চর্চাকে বলে মুক্ত বুদ্ধির চর্চা। কি বলে? মুক্ত বুদ্ধির চর্চা, এটাও জেনে রাখো। তারপরে এটুকুই ছিল মানব কল্যাণে আমাদের আলোচনা। আরও লেখা আছে, এই বক্তব্যটা খুবই সুন্দর। লেখকের মতে সমস্যা যত বড়ই আর ব্যাপকই হোক, কিভাবে তা মোকাবেলা করব? দলগত, সমষ্টিগত একটা হবে না, সাহস আর বুদ্ধিমত্তার সাথে। ঘ নাম্বার। ঠিক আছে, তারপরে কি ছাড়া মানব কল্যাণ স্রেফ দান খয়রাতের মতো মর্যাদা অবমাননাকর একটা পদ্ধতি হয়ে যায়। এইটাই তোমাদের এখান থেকে লাস্ট একটা ট্রিপল স্টার কোশ্চেন। উত্তর করো দেখি, এটা পারতে হবে, এটা না পারলে খবর আছে। কি ছাড়া মানব কল্যাণ স্রেফ দান খয়রাতের মতো মর্যাদার অবমাননাকর একটি পদ্ধতি হয়ে যায়? উত্তর করো। খুব ভালো করে বুঝে শুনে উত্তর করবা কিন্তু।
উপলব্ধি। গুড জব, যারাই উত্তর করেছো মনে রাখো এটাও বইয়ের জ্ঞানমূলক প্রশ্ন। উপলব্ধি ছাড়া, অর্থাৎ তোমাকে বুঝতে হবে যে মানব কল্যাণ আসলে কি। যদি তুমি বুঝতেই না পারো মানব কল্যাণের আসল অর্থ কি, শুধু দান করলেই মানব কল্যাণ হয়, তাহলে তুমি মানব কল্যাণের কিচ্ছু বুঝতে পারোনি। এই থিমটাই এটা, মানব কল্যাণ হবে এমন যেন মানুষ নিজের পায়ে দাঁড়াতে পারে। তাকে 2 টাকা দান করা মানব কল্যাণ নয়, তাকে ত্রাণ বিতরণ করাও মানব কল্যাণ নয়। তাহলে মানব কল্যাণ কি ছাড়া? স্রেফ দান খয়রাতের মতো হয়ে যাবে, উপলব্ধি ছাড়া। খুব সুন্দরভাবে স্টার ডাউন করো, কি ছাড়া? উপলব্ধি ছাড়া। ওকে, ঠিক আছে। তারপরের প্রশ্ন, বাংলাদেশের মহৎ প্রতিভারা সবাই কিসের উত্তরাধিকার রেখে গিয়েছেন? তারা সবাই পারস্পরিক সহমর্মিতার উত্তরাধিকার রেখে গেছে? না, তারা হচ্ছে বাংলাদেশের যতজন আছে মানবিক চিন্তা ও আদর্শের, কিসের বলো দেখি? বাংলাদেশের সব প্রতিভারা মানবিক চিন্তা এবং আদর্শের উত্তরাধিকার রেখে গেছেন। তারপরে মানব কল্যাণ প্রবন্ধে মানব মর্যাদার অবমাননা করা এক পদ্ধতি বলা হয়েছে কাকে? ওই তো কাঙালি ভোজন, আগেই পড়ছি, সেটা কুৎসিত রূপ দেখায়। তারপরে এটুকুই। মাসি পিসি গল্পে আহ্লাদের মুখে কে দেখতে পায় নিজের মেয়ের মুখের ছাপ? সেটা হচ্ছে রহমান দেখতে পায়। মাসি পিসির এমসিকিউ এখন আসলে সলভ করানোর টাইম নাই, বাট একটা কোশ্চেন তোমাদেরকে, 2টো কোশ্চেন করাই, ঠিক আছে? এটার আগে উত্তর করো দেখি আসলেই মাসি পিসি বুঝছো কিনা। মাসি পিসি গল্পে ডরাসনি ডর কিসের, কোন প্রসঙ্গে এই উক্তিটি করা হয়েছে? এটার উত্তর করো আগে। ক্লাসের লাস্ট মোমেন্ট, সবাই ক্লাস করতে করতে একটা, যদি আসলে ক্লাসটা ভালো থাকে একটা রিঅ্যাক্ট দিয়ে রাখো ক্লাস, ওকে? তাহলে সবাই একসাথে হলে, যারা ক্লাস করতেছো, ক্লাস করতে বোর ফিল করলে রিঅ্যাক্ট বাটনটাতে একটা চাপ দাও। যতজন অডিয়েন্সকে নিয়ে করা যায়, আমরা একটা লাস্টে সাজেশন, পড়ার পদ্ধতি জেনে আজকের ক্লাসটা সাম আপ করে ফেলবো, ওকে? ঠিক আছে। স্বামীর ঘর করা, স্বামীর ঘর করা, স্বামীর ঘর করা, ইয়েস, গুড জব। শুনো, এই বক্তব্যটা বলে হচ্ছে মাসি। কেন বলে? কারণ হচ্ছে যোগুর ঘরে যাওয়ার কথা বলা হচ্ছিল। মাসি বলে যে যখন তোর ছেলেপুলে হবে তখন যোগুও ভালো হয়ে যাবে। যেমন আমার বাচ্চা হওয়ার আগে আমার স্বামীর খুব কেমন কেমন করতো, কিন্তু বাচ্চা হওয়ার পর সে ঠান্ডা হয়ে গেছে। তো এটা বলার জন্যই বলেছে ভয় পাইস না, তোকে আর কিচ্ছু করবে না, তোর বাচ্চা হলে তোরও স্বামী হবে, তুইও সংসার করবি। তাহলে এটা কিসের ব্যাপারে বলেছে? স্বামীর ঘর করার ব্যাপারে, ওকে? ঠিক আছে। তারপরে এটাও না, শুনে রাখো, এটা ভুল করেও কেউ মহামারী উত্তর করবা না। শুনো, মহামারীতে পরিবারের সদস্যরা মারা যায়নি, মহামারীতে তাদের পরিবারের সদস্যদের কি হয়েছিল বলো দেখি? তাদের অনেক ক্ষতি হয়েছিল, অর্থাৎ তাদের আর্থিক ক্ষতি হয়েছিল। তখন মাসি পিসিকে কি বলো দেখি? এখানে আরেকটা ক্যারেক্টার কে? আহ্লাদি। আহ্লাদির বাবাই মাসি পিসিদেরকে বাঁচিয়েছিল আর্থিক সাহায্য দিয়ে। এবং যোগু আহ্লাদিকে বাসায় নিতে চায় কেন? কারণ তার বাবার যেটুকু সম্পত্তি আছে সেটুকু নিজের করার জন্যই সে আহ্লাদির উপর অত্যাচার করে এবং তাকে মেরে ফেলতে চায়, ঠিক আছে? তো এই জায়গায় মনে রাখবা তাদের পরিবার মারা গেছে কিসে? পরিবার মারা গেছে হচ্ছে কলেরায়। পরিবার মারা গেছে কিসে? কলেরায়। এইবার এই প্রশ্নের উত্তর করো, আমি কিচ্ছু বলবো না, দেখি। এই উত্তর 10 জন 10টা উত্তর করবা আমি জানি। কেউ বলছো ক, কেউ বলছো খ,
স্বর্ণা বলছে ক, ক হবে, ক হবে, ক ক ক ক ক, ক কাটারি বটি, শ্রেয়সী নূর, ইমন আহমেদ সোহাগ ক ক। বৃষ্টি বলছে রামদা বটি, স্বর্ণা ইসলাম কাটারি বটি, স্বর্ণা তো পারবাই জানি। জেরিন ভুইয়া খ, শাওন ভট্টাচার্য গ স্যার। এই তোমাদের পরীক্ষায় মাসি পিসি নেই কে বলছে? সিলেবাস দেখো, মাসি পিসির মতো এত সুন্দর একটা গল্প, ওই গল্প থেকে উত্তর করবা, সবসময় গল্প থেকে উত্তর করার চেষ্টা করবা। বাট আমার পথ যদি প্রবন্ধ আসে, আমার পথ থেকে উত্তর করবা। প্রবন্ধের মধ্যে মানব কল্যাণে উত্তর করলে একটু কম মার্ক পাবা, খুব কঠিন কথা লিখতে হয়, গল্প থেকে উত্তর করবা। আর প্রবন্ধের মধ্য থেকে যদি আমার পথ পাও তখন উত্তর করবা, ঠিক আছে? কেননা প্রবন্ধের কথাগুলো বেশি কথা লেখা ঝামেলা, বাট গল্পে অনেক বেশি কথা লিখতে পারবা, সুন্দর হবে। এই সব সুন্দর মিলিয়ে সুন্দর একটা মার্ক পাবা, ঠিক আছে? জেনে রাখো। উত্তর এ হবে। কেন? পিসির হাতে, আগে কিন্তু মাসির কথা বলা নাই, পিসির হাতে, মাসির হাতে বটি ছিল। কি বলো দেখি, মাসির কাছে কি ছিল? মাসির কাছে বটি ছিল, সে সেটা নিয়েই আসে। কিন্তু কি বলো দেখি, কিন্তু হচ্ছে পিসির কাছে ছিল রামদার মতো দেখতে কাটারি। রামদা ছিল না, পিসির কাছে রামদার মতো দেখতে কাটারি ছিল, মানে তার হাতে কাটারি ছিল, দেখতে ছিল রামদার মতো। তাহলে পিসির হাতে কাটারি আর মাসি নিয়ে আসে বটি, ঠিক আছে? ক উত্তর হবে। কি উত্তর হবে? ক উত্তর হবে, ঠিক আছে? ও মাদ্রাসায় মাসি পিসি নেই, আচ্ছা মাদ্রাসা থেকে আমি বলতে পারছি না, আর তোমাদের বেসিক সিলেবাসে তো মাসি পিসি আছে। ওকে, তাহলে এখন এখন এটা বাদ দেই। দিবারাত্রির কাব্য কি, এটুকু বলে ফেলো। দিবারাত্রির কাব্য কি? উত্তর করো। জেনে রাখো, এই দুটো জিনিস যদি তোমরা ভুল করছো, তোমাদেরকে উল্টো লটকায় রাখতে হবে। আমার ক্লাস করে যদি ভুল করছো তাহলে কি বলো দেখি, দিবারাত্রির কাব্য আর শেষের কবিতা। দিবারাত্রির কাব্য আর শেষের কবিতা, লাস্টে যতই কাব্য বা কবিতা লেখা থাকুক, এই দুটো হচ্ছে উপন্যাস। দিবারাত্রির কাব্য আর শেষের কবিতা, লাস্টে যতই কবিতা লেখা থাক, এই দুটো কি? এই দুটো হচ্ছে উপন্যাস, কেউ ভুল করবা না, ঠিক আছে? দিবারাত্রির কাব্য কার লেখা? মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। কার লেখা? মানিক বন্দ্যোপাধ্যায়ের। কি সেটা? একটা উপন্যাস। ওকে, ঠিক আছে? এই প্রশ্নটার একটু উত্তর করো, যাও। এমসিকিউ যেহেতু করাচ্ছি আর একটু করাই। কানাই চৌকিদার কখন মাসি পিসির সন্ধান করতে আসে? শুক্লপক্ষের একাদশীর দিন, দ্বাদশীর দিন, দ্বাদশীর রাত, অমাবস্যার অন্ধকার। তোমাদের রুটিনে মেবি খুব দ্রুত বাংলা সেকেন্ড পেপারও আছে। এক মিনিট, আমি তোমাদেরকে চেক করে জানাই, ঠিক আছে? তোমাদের মেবি রুটিন দেওয়া হয়েছিল, সেই রুটিন অনুযায়ী তোমাদের বাংলা সেকেন্ড পেপার ম্যারাথন ক্লাস একটা হয়েছে অলরেডি। আরও ম্যারাথন ক্লাস সামনে আসবে, ঠিক আছে? আমিও তোমাদের, ইউসুফ ভাইয়া তোমাদের বাংলা সেকেন্ড পেপার ক্লাস নেবে। ওকে, এটার উত্তর কেউ বলছে দ্বাদশীর রাত্রে, কেউ বলছে শুক্লপক্ষের একাদশীর দিন। কারটা ঠিক, তাই না? অর্থনীতিও ক্লাস হবে তো, এটা ক্লিয়ার করে দেই ভাইয়া। কানাই চৌকিদার, শুনো, মাসি পিসি ব্রত রেখেছিল কবে? শুক্লপক্ষের কিসের দিন? একাদশীর দিন। এবং তার পরের দিন রাতে, তার পরের দিন রাতে কানাই চৌকিদার আসে। তাহলে একাদশীর পরের দিন দ্বাদশী আসছে কবে? দ্বাদশীর রাতে আসছে।
ক্লিয়ার? যারা শুক্লপক্ষের একাদশীর দিন লিখছো তাদেরটা ভুল ভাইয়া। কানাই কি বলো দেখি? মাসি পিসি ব্রত রাখে শুক্লপক্ষের একাদশীর দিন, তার পরের দিন রাতের বেলা কানাই চৌকিদার আসে। ঠিক আছে, তার সাথে পেয়াদা নিয়ে আসে কয়জন বলো দেখি? পারবা এগুলো তোমরা? ওকে, ঠিক আছে। কুন্তলীন পুরস্কার প্রাপ্ত গল্প শরৎচন্দ্র পান। কুন্তলীন পুরস্কার কেন পান হচ্ছে তার প্রথম গল্প মন্দির, সেটার জন্যই তিনি কুন্তলীন পুরস্কার পেয়েছিলেন। ঠিক আছে, আমরা তাহলে এই সব বক্তব্যের বাইরে গিয়ে এখন পরীক্ষার হলে গিয়ে আমরা কি করব, কি করলে আমরা আসলেই ভাইয়া এ প্লাসটা পাবো, খুব সুন্দরভাবে আমরা কনভারসেশন শুরু করব। একটা হোয়াইট বোর্ডে যাই, এতক্ষণ থাকলা এই লাস্ট সাজেশনটা ভাইয়ার কাছে শুনে যাও খুব সহজভাবে। আগে আজকে থেকে পরীক্ষার আগ পর্যন্ত ভাইয়া বাংলা ভালো করার জন্য আমরা কি করব সেটারই টিপস দেন আমাদেরকে। ঠিক আছে, ওকে। রেড কালারে লিখে, ওকে। এইচএসসি 2024 তোমাদের এমসিকিউ এ 100% মার্কের জন্য বহুপদী কখনোই কমন পাবা না। ঠিক আছে, ফার্স্ট কাজ হবে বোর্ড কোশ্চেনগুলো আরেকবার দেখে আসা। বোর্ড কোশ্চেন থেকে তোমরা বিভিন্ন বোর্ড মিলায় 1 থেকে 2 বা 3টা কোশ্চেন কমন পাবাই, এবং বোর্ড কোশ্চেনগুলো পরে সলভ করবা। সবার আগে যে দুটো পিডিএফ দেওয়া সবগুলো চোখ বুলায় পড়ে, যেটা জীবনেও পড়ো নাই স্পেশালি সেই জায়গাটা লাল কালারে দাগাবা, দাগায় পড়বা। পড়ার পরে কি করবা বলো দেখি? তারপরে তোমার কাজ হবে হচ্ছে সবচেয়ে ভালো হয় পিডিএফগুলো প্রিন্ট করে নাও। ওকে, এইটুকু পরীক্ষার আগে খরচ করলে কোনো সমস্যা নাই। এখন বই ধরে ধরে পড়ার সময় নাই। যদি বইটা পড়ো ডিরেক্ট রিডিং পড়ো, যেরকম কথাবার্তা আগে শুনোনি সেটা। সবচেয়ে বেশি সময় দিবা পড়ার জন্য উপন্যাস আর নাটকে। উপন্যাস আর নাটক থেকে 60টার মতো কোশ্চেন, বাট 5টা সব মিলাই কি 3 থেকে 5টা কোশ্চেন থাকবেই। এই দিকে তোমরা এতগুলো পড়ে এতগুলো প্রশ্ন পাবা, উপন্যাস নাটক থেকে 3টা কোশ্চেন 2টো টপিক পড়েই তোমরা পারবা। ঠিক আছে, ক্লিয়ার কথা? 3 থেকে 5টা কোশ্চেন, তাই রিভিশনে সবার আগে উপন্যাস নাটক পড়লা। তাহলে আজকে ক্লাস শেষ করার পরে উপন্যাস আর নাটক বই ধরে ধরে পড়লা, প্লাস ওটা পড়ার পরে এমসিকিউ সলভ, এবং উপন্যাস আর নাটকের উপর যতগুলো বোর্ড কোশ্চেন আছে সবগুলো সলভ করে শেষ করে দিবা আজকেই। আজকে কাজ শেষ। তারপরে যদি পিডিএফগুলো এখনও না পড়ে থাকো, এডুকেশন গ্রুপে আবার সবগুলো পিডিএফ পোস্ট করব, এডুকেশন পেজে আছে, এডুকেশন অফিসিয়াল গ্রুপ সার্চ দাও, সেখানে যাও, গিয়ে সেখানে পিডিএফটা কালেক্ট করে নিয়ে তোমরা কি করবে বলো দেখি? তোমাদেরকে @everyone দিয়ে আমি মেনশনও করব, ফেসবুকে একটা নোটিফিকেশনও চলে যাবে যে ভাইয়া এখন পোস্ট করছে। ঠিক আছে, সেগুলো পড়ে নিলা। তারপর অধ্যায় ভিত্তিক সময় মিলিয়ে 3 থেকে 4 ঘন্টা টানা সময় দিলে পড়া কমপ্লিট হয়ে যাবে। 4 ঘন্টায় যখন কমপ্লিট হইল, তারপরে বোর্ড কোশ্চেন ধরে এমসিকিউ সলভ করবা। সলভ করার পরে বইয়ের সাথে মিলায় কিছুটা, বইটা একটু রিডিং পড়বা, বইয়ের শব্দার্থগুলো দেখবা। ওখানে পিডিএফগুলোতে শব্দার্থেরও ভাইয়ার একটা সাজেশন দেওয়া আছে, বাট সেখানে একটা জিনিস পড়বা না, সেটা হচ্ছে কবি পরিচিতির এক্সেস তথ্য। ওখানে যে কবি পরিচিতি দেওয়া আছে, প্রচুর কবি পরিচিতি দেওয়া আছে ঢাবির জন্য। কবি পরিচিতির এতগুলো তথ্য তোমাদেরকে পড়তে হবে না। নিজের বইয়ে কবি পরিচিতির যেটুকু কথা আছে শুধুমাত্র সেটুকু, সেই কয়টাই পড়বা। এইচএসসিতে বইয়ের বাইরে কিচ্ছু আসে না। কবি পরিচিতি আমার পিডিএফ থেকে বাদ দিবা।
তুমি সেখান থেকে তোমার বইয়ের ব্যবচ্ছেদ অংশ এবং বাকিটুকু পড়বা। ক্লিয়ার? সেটুকু পড়ার পরে সৃজনশীল প্র্যাকটিসের জন্য একদম পরীক্ষার আগের 2 দিন নিলে বেস্ট। অন্য সাবজেক্ট পড়ো, সৃজনশীল গিলে যাবা, পরীক্ষার হলে বমি করে ফেলায় দিয়ে আসবা, আর দরকার নাই। সৃজনশীলের প্র্যাকটিস পরীক্ষার আগে 2 দিনে সুন্দরভাবে প্র্যাকটিস করে চলে যাবা। ক খ অনুধাবনমূলক। ক্লিয়ার? এখন ঝামেলা হচ্ছে পরীক্ষার হলে গেলাম, ভাইয়া আমার খাতাটা কীরকম হবে? ঠিক আছে, এমসিকিউ এর প্রিপারেশন তো ভাইয়া নিয়ে দিলেন, প্র্যাকটিস করলাম, হয়ে গেল, পরীক্ষার খাতাটা আমার কী রকম হবে একটু বলে দেন। তো তোমার পরীক্ষার খাতাটা হবে ভাইয়া এরকম। এই যে তোমার পরীক্ষার খাতা, যাই করো বৃত্ত পূরণে জীবনেও ভুল করিও না। এটা একটা পেজ, ধরো তুমি মার্জিন দিলা, মার্জিন 1 ইঞ্চির কখনোই বেশি দিবা না। বাংলা পরীক্ষায় মার্কই তোমার প্রেজেন্টেশনের উপর হবে। উপরে লেখলা 1 নং প্রশ্নের উত্তর। ঠিক আছে, উত্তর লেখার পরে নিচে একটা দাগ দিয়ে দিতে পারো সুন্দর করে, বা এখানে ব্লু কালার, অনলি ব্লু, গ্রিন নিতে পারবা না, শুধুমাত্র ব্লু কালার পেন ইউজ করা যাবে, বাট বল পয়েন্ট পেন, জেল দেওয়া যাবে না। জেল দিলে ওই খাতা তোমার 1 মাস পড়ে থাকবে, ওই কালিটা ছড়ায় যাবে, বাজে দেখাবে, টিচার যদি দেখে ওটার জন্য তোমার উপরে চলে যাবে। এই যে ম্যাটাডোর হাই স্কুল কালার্স নামে একটা পেন পাওয়া যায়, ওইটার ব্লু বল পয়েন্ট পেনটা নিবা, যেটা দিয়ে 1 নং প্রশ্নের উত্তর লিখবা। তারপর এখানে তোমার সৃজনশীলের ক নাম্বার গেল, জ্ঞানমূলক যেটুকু চাইছে সেটার উত্তর। তারপরে পুরো 3-4 প্যারা ফাঁক দিয়ে খ নাম্বারটা লেখা শুরু করবা। ক্ষয়ের জ্ঞানমূলক প্রশ্নটা এইটুক পর্যন্ত শেষ, ফার্স্ট প্যারা, বাকিটুকু লিখে ওই পেজের মধ্যে খ তুমি শেষ করে দিবা। ঠিক আছে, এই গেল তোমার। তারপর যখন ধরো কোথায় যাবা, তোমরা এখন যাবা হচ্ছে গ নাম্বারে। গ নাম্বারের জন্য তুমি 1 পেজের মধ্যেই শেষ করতে পারো, আগেও শিখাই দিয়েছি। গ নাম্বারে প্রথমে জ্ঞানমূলক অংশটা লিখলা, তারপরে ব্যাখ্যাটা, সাদৃশ্যের ব্যাখ্যাটা একটা গোটা প্যারায় লিখলা, এবং তারপরে এই সাদৃশ্যটা কিভাবে পাইলা ওটা ব্যাখ্যা করে 3টা প্যারায় 1 পেজও করতে পারো, বা 1 পেজের পরে এই যে হাফ পেজ এটুকু করতে পারো। এখন এই জায়গায় তোমার হাফ পেজ শেষ হইল, তুমি এই নিচে ঘ লেখার কোনো দরকার নাই, ঘ লিখে ঘিজিবিজি করার কোনো দরকার নাই। তুমি আবার অপর পেজে চলে যাও। যদি একেবারে দেখো পেজের একদম এইটুক পর্যন্ত লিখছো, কতটুক তোমার গ নাম্বার এখানে আটে নাই, এইটুকে আসছে, তখন তুমি নিচে একটু ফাঁক দিয়ে ঘ নাম্বার শুরু করতে পারো। কিন্তু যখন তোমার ঘ নাম্বার অর্ধেক অলরেডি চলে আসছে, তোমার আর অন্য পেজ কি বলো দেখি, তোমার আর হচ্ছে এই পেজে নিচে ছোট্ট করে ঘ লেখার দরকার নাই। অপর পেজে গিয়ে ঘ 2 পেজে সুন্দর করে লিখবা। ঘ নাম্বারে প্যারা হবে কয়টা? 4টা। ঘ নাম্বারে প্যারা কয়টা? ঘ নাম্বারে প্যারা হবে 4টা। প্রথমটাতে বিশ্লেষণ করবা, আগেই গতকালকেই শিখাই দিয়েছি। বিশ্লেষণের প্যারা এটা, সাদৃশ্যের প্যারা এটা, গল্পের সাথে ইয়ার প্যারা এটা, এবং সিদ্ধান্তের প্যারা এটা। ঠিক আছে, এই কয়টা প্যারা দিয়ে তোমরা হচ্ছে 4 প্যারায় 2 পেজের মধ্যে ঘ নাম্বার সুন্দরভাবে শেষ করে ফেলতে পারবা। এখন পরীক্ষার খাতায় অনেকে লেখার সাইজ, এটা যদি পরীক্ষার খাতা হয় এত বড় বড় করে অনেকে লেখো, যে অনেক বেশি পেজ দেখাবে ভাইয়া। এইটা যতই দেখাও তোমার প্যারার আকার বড় লেখায় কখনোই সুন্দর দেখায় না। লেখা যদি একদম ছোট হয় তুমি 1.5 পেজও আনো, সমস্যা নাই, টিচার দেখে বুঝতে পারবে। বাট লেখা মিডিয়াম রাখা, অর্থাৎ এই যে পেজের তুলনায় একটা মিডিয়াম সাইজ রাখে লিখলেই তোমাদের লেখাটা সবচেয়ে সুন্দর হবে। ঠিক আছে, তাহলে এই যে এটুকু গেল। আর সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে প্রথম সৃজনশীল হবে কিসের মতো? প্রথম সৃজনশীল হবে সোনার মতন। প্রথম সৃজনশীলে পাবা তুমি 10-এ 9, লাস্টের সৃজনশীলে পাবা 6, তার আগেরটাতে পাবা 7, তার আগেরটাতে পাবা 8। তাহলে এই যে 9 পাইলা, বাকি ধরো একটাতে 9, বাকি হচ্ছে তোমার আরো 5টাতে ধরো তুমি 8 করে পাইলা, 50 কত বলো দেখি? 40, এবং লাস্টেরটাতে গিয়ে 6 পাইলা, তাও একটু ভালো মার্ক আসে, তাই না?
8 পাইলে কোনো মতে একটু ভালো করতে পারবা, কিন্তু ভাইয়া বলতেছি লাস্টে সৃজনশীল এই যে 6 মার্ক পাইলা সবগুলোতে 8 পাবা এমনটা সম্ভব নয়। একটাতে পাইলা 9, তিনটাতে ধরো 8 করে 3 আসছে 24, 24 আর 9 এদিকে মার্ক আসছে কত বলো দেখি, মার্ক আসছে হচ্ছে তোমার 35। বাকিগুলোতে যদি 6-7 করে পাও তোমার 50 পুরানো খুব কঠিন হয়ে যাবে। আর এমসিকিউতে তুমি 30-এ 30 যে পাবা এটারও সিওরিটি নাই, 29 পাইতে পারো, 28 পাইতে পারো। তাহলে তোমার এই যে জায়গায় লাস্টে সৃজনশীল তাড়াহুড়া করার কোনো দরকার নাই। তোমার পরীক্ষায় সৃজনশীলের জন্য যে সময়টা পাবা সেই সময়টাতে একটা সৃজনশীলে 20 মিনিট, কয় মিনিট, 20 মিনিট। 60টা সৃজনশীলে কত হয়, 1 ঘন্টা 40 মিনিট, তাও হবে না, 17 মিনিট করে সময় ধরতে হবে। কয় মিনিট, 17 মিনিট করে সময় ধরবা, 18 লাগতে পারে, তার বেশি না। এই জন্য বলি ক আর খ কখনো বড় করতে যাবা না। কি বলো দেখি, ক আর খ কখনো বড় করতে যাবা না। কয়ে তুমি যেটা চাইছে তার বাইরে একটা লাইন লিখবা না। ক যদি তোমার খাতার এইটুক আসে এটাই তোমার কয়ের উত্তর, এখানেই তোমাকে আর নানি দাদির কথা লিখতে হবে না, ওটাতে 1 মার্ক 1 মার্ক শেষ। খয়ে তোমাকে এই এক লাইনে কি জানতে চাইছে সেটা এইটা, তারপরে সেটার সাথে রিলেশন কি, লাস্টে হাইয়েস্ট 3 লাইন হবে খ। এই ক খ লিখতে তোমার হাইয়েস্ট 3 মিনিট লাগবে, বা তার চেয়ে যদি বেশি ধরো 5 মিনিট, বাকি থাকতেছে 12 মিনিট। এই 12 মিনিট হিসাব করে তোমাকে কত বলো দেখি, এই 12 মিনিট হিসাব করে এইদিকে নিলা 5 আর ওটাতে নিলা হচ্ছে তুমি 7 মিনিট, নিয়ে তুমি সুন্দরভাবে লিখলা। বা এখানে যত আরো যদি 4 মিনিট লাগাও, কম সময় লাগাও, এখানে তোমার ঘ নাম্বার একটু ব্যাখ্যা করতে হয়, ভাবতে হয়, সেই জন্য তুমি 8 মিনিট নিয়ে নাও, সমস্যা কি। কিন্তু 17 মিনিট ধরে রাখবা, বা লাস্টের যদি ফিনিশিং মাথায় না আসে একটু ফিনিশিংটা ফাঁকা রাখে নেক্সট সৃজনশীলে মুভ করবা। তোমার এই দিকে ধরো ঘ নাম্বারে যখন ফিনিশিং মাথায় আসতেছে না, তুমি 2টা প্যারা কমপ্লিট করছো, ওখানে 2 মার্ক কনফার্ম, লাস্টে পরে আসে ফিনিশিং দিতে পারবা, কিন্তু অন্য সৃজনশীলে যেন তোমার হ্যাম্পার না হয়। 17 মিনিটের মাথায় যেভাবে পারো তোমার সৃজনশীল শেষ করবা, লাস্টে রিভিশনে আসে আর একটু ফিনিশিং 1-2 লাইন লাগাই দিবা, সবগুলো চেক করে 1-2টা লাইন শেষে ফিনিশ করলে কোনো সমস্যা হবে না। এই করে পরীক্ষার মধ্যে 5 মিনিটের মাথায় লেখা ঠিক করবা এবং বানান দেখবা। একটা টিচার যখন তোমার লেখায় বানান ভুল পাবে, তুমি যত ভালোই হও, তুমি এইচএসসি লেভেলে আসে একটা বানান, সিম্পল বানান ভুল করতেছো, তখন তোমার উপর তার ইমেজ এমনিই খারাপ হয়ে যাবে। তুমি যত সুন্দর ব্যাখ্যাই লেখো, তোমার তার ওই থট প্রসেস, টিচারকে প্রথমেই এই জন্য পরীক্ষায় আরেকটা মাথায় রাখবা, আগেই যে গদ্য লেখা লাগবে, আগেই যে পদ্য লেখা লাগবে এরকম কোনো নিয়ম নাই। গদ্য পদ্য আগে লিখতে হবে, উপন্যাস বা নাটক আগে লিখতে হবে, এরকম কোনো নিয়ম নাই ভাইয়া। তুমি জাস্ট যেটা সবচেয়ে ভালো পারবা, যেখানে বানান ভুলের তোমার বিন্দুমাত্র সুযোগ নাই, যেটা দেখেই তোমার মনে হবে ইট ইজ ফর মি, সেই জিনিসটা ফার্স্ট সৃজনশীলে লিখবা। ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন, ঠিক আছে? কারণ প্রথমেই প্রশ্নটা দেখবে এবং সেই প্রশ্নতে একদম সুন্দরভাবে তার ইমপ্রেশনটা যখন তোমার উপর ভালো হয়ে যাবে, তারপরে সৃজনশীলগুলো সেই ভালো চেতনা নিয়েই তোমার কাটতে থাকবে, ঠিক আছে? তো এই কাজটাও ফার্স্ট ইমপ্রেশন ভালো রাখার চেষ্টা করবা, ঠিক আছে? এই ছিল তোমাদেরকে নিয়ে আলোচনা। সবাই খুব সুন্দরভাবে মাথা ঠান্ডা করে যেটুকু পড়ার, যেটুকু বললাম সেটুকু পড়ে পরীক্ষার হলে যাও, ইনশাল্লাহ একটা বেস্ট রেজাল্ট নিয়ে আসতে পারবা। বেস্ট রেজাল্ট নিয়ে তোমাদের সাথে দেখা হবে ঢাবি আইসিইউ ব্যাচে। যাদের ডিউ এইম, যাদের এইম অন্য ভার্সিটি, তাদের সাথেও দেখা হবে, কেননা অ্যাডমিশনে তোমাদের বাংলার ফার্স্ট পেপারের সঙ্গে আমি আছি। ওকে, তো তোমরা যদি এখন মনে করো, যদি পরবর্তীতে একটু টাকা সেভ করার যাদের চিন্তা আছে বা আগে থেকে ভাবে রাখো যে আমি ইনশাল্লাহ ভালো করব,
তো আমার অ্যাডমিশনটাই আমার মেইন এইম। তাদের জন্য বলতেছি ডিউ আইসিইউ ব্যাচে অফার চলতেছে, তোমরা যা ভর্তি হয়ে যেতে পারো এখনই। এখন থেকেই একটা মেন্টালিটি রাখো সেই যে আমাকে এ প্লাস পাইতেই হবে, কেননা এ প্লাস না পাইলে আমার ঢাবিতে মার্ক কাটা যাবে। এই যে একটা থট প্রসেস, এই থট প্রসেস তোমাকে পরীক্ষায় অনেক হেল্প করবে। পুরো পরীক্ষা ভালোভাবে দেওয়ার একটা আলাদা জোশ পাবা যে হ্যাঁ আমি জিপিএ 5 পাই, ঢাবিতে আমার 20-এ 20 মার্ক কনফার্ম করছি। এইদিকে আমি এমসিকিউ এ যাই ভাইয়াদের সাথে পড়ে যেভাবে হোক কত বলো দেখি 50 থেকে 60 মার্ক কনফার্ম করে ভালো পজিশনে একটা চান্স নিশ্চিত করব। ঠিক আছে, তো সেই শুভকামনাই থাকলো। আমার তারকা শিক্ষার্থী তোমরা যারা আমার আগের স্টুডেন্ট তারা জানে আমি তারকা শিক্ষার্থী বলি, কেননা এই যে সময়টা তোমাদের, এই সময়টাকে তোমরা কাজে লাগাচ্ছ। শিক্ষার্থীর কাজ পড়া, যে যার কাজ ভালো করে করে সেই সেখানকার সেলিব্রিটি, তোমরাও আমার সেলিব্রিটি স্টুডেন্ট। ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে বেশ ভালো করে। ঠিক আছে, ওকে, তোমাদের সাথে দেখা হবে বেশ ভালোভাবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে এবং ভাইয়ার জন্য দোয়া করবে, তোমাদের জন্য দোয়া থাকছে যেন তোমরা বেশ ভালো একটা প্রিপারেশন নিয়ে এইচএসসি এক্সাম দিতে পারো। আর দোয়া থাকবে তোমাদের এক্সাম যেন পিছায়। এত এত কি বলে, এত ঝামেলার মাঝে আসলে মেন্টালিটি ঠিক থাকে না। তারপরেও তুমি ভাববা তোমার পরীক্ষা 30 তারিখ, বাকি যা পাবা সেটার জন্য তোমার আল্লাহ তাআলার পক্ষ থেকে বা সৃষ্টিকর্তার পক্ষ থেকে তোমার জন্য গিফট। ঠিক আছে, ওকে, তো সেই মেন্টালিটিটাই রাখো। তোমাদের অসংখ্য ধন্যবাদ। এডুকেশনের গ্রুপটাতে যারা জয়েন হয়ে যাও, পিডিএফ সেখানে পাবা। ততদিন পর্যন্ত সবার জন্য শুভকামনা, বেস্ট অফ লাক, আসসালামু আলাইকুম। ওকে, আল্লাহ হাফেজ।